ভাবে আলাদা নয়, মৌলিকভাবে পথ একই, কিন্তু স্থান অনুযায়ী কিছু পরিস্থিতি থাকে, প্রেক্ষাপট থাকে, কিছু কলা কৌশল থাকে, যেটার একটু ভিন্নতা থাকে। আজকে বাংলাদেশে যে অবস্থায় আমরা রয়েছি, আমরা একেবারে জিরো পয়েন্টের থেকে কাজ করতেছি না। আমাদের এখানে আল্লাহর দিন একটা পর্যায় পর্যন্ত অগ্রসর হয়ে রয়েছে, আর কিছু জায়গা বাকি রয়েছে। এখন যদি বলা হয় যে বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজের দিন বিজয়ের পথ কি হবে, তাহলে সে জায়গায় কি বাংলাদেশের মতো হবে? সেখানে একরকম হবে না। যদি আরাকানের কথা বলা হয়, মায়ানমারের কথা, থাইল্যান্ডের কথা বলা হয়, সেটা আর এক রকম হবে। মালয়েশিয়ার কথা বলা হবে, সেটা আর এক রকম হবে। তাহলে কি হয় যে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে সব জায়গার পরিবেশ পরিস্থিতি বা মানুষের অবস্থান একরকম না। একটা ভূখণ্ডে যেখানে 90-এর উপরে মানুষ মুসলিম, সেখানকার একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে যেখানকার মানুষ কেই মুসলিম না, সব অমুসলিম, হয়তো একটা দুজন ব্যক্তি মুসলমান আছে, খুব বেশি উল্লেখ করার মতো না, সেখানকার প্রশ্নটা আলাদা। সেখানে আগে তো আপনাকে মানুষকে প্রাথমিক দিকগুলো খুবই বুঝাইতে হবে, আগে ইসলামের দিকে তাকে ধর্মান্তরিত করতে হবে। ইউরোপের একটা দেশের প্রক্রিয়া একরকম হবে, আমাদের দেশের ক্ষেত্রে কিছুটা পার্থক্য চাইতে হবে। আবার আমাদের দেশ যে দেশের চতুর্দিকে, এই কথাটা তো আসে বাংলাদেশে, বিভিন্ন দল ব্যবহার করে, যে চারিদিকে ভারত পরিবেষ্টিত একটা শত্রু রাষ্ট্র আমাদের, এবং তা অনেক শক্তিশালী সে রাষ্ট্রটি। এই রাষ্ট্রটি তার আমরা ঘেরাও রয়েছি। আর অন্যান্য অনেক রাষ্ট্র আছে যেটা চারিপাশে এরকম কোন মানে এই ধরনের কোন শত্রু বা বিশেষ ইসলামের শত্রু এমনটি নেই। এমনটি নেই, ভৌগোলিক কারণে তাদের সাথে হয়তো বিরোধ আছে, দুইটাই মুসলিম দেশ, একটা সীমান্ত নিয়ে সমস্যা চলতেছে, বা ইসলামের মধ্যে শিয়া সুন্নি বা অন্য কোনো মতের বিরোধ পার্থক্য রয়েছে, কিন্তু পুরোপুরি আলাদা, একেবারেই মুশরিক তারা। খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, তাদেরও ভিন্ন ভিন্ন স্বার্থ থাকে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। একদমই হিন্দু মুসলিম জাতি, তারা আমাদের দেশ থেকে চারিদিকে ঘিরে রয়েছে। আবার চারিদিকে ঘিরা থাকা রাষ্ট্রগুলো যদি আবার আলাদা আলাদা হয়, তাহলে তাদের ভিতরে আবার একটা নিজেদের ভিতরে একটি দ্বন্দ্ব হয়, তখন তারা কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারে না, তাদের দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে তারা চারিপাশের রাষ্ট্র সম্মিলিতভাবে শক্তি প্রয়োগ করতে পারে না, কারণ ঐক্যবদ্ধ হওয়া তাদের জন্য একটা সমস্যা সৃষ্টি হয়, তাদের নিজেদের কিছু বিরোধ থাকার কারণে। কিন্তু একটি রাষ্ট্রই যদি চতুর্দিক ঘিরে থাকে, একটি রাষ্ট্র, এই কথাগুলো বললে আবার আপনাদের হতাশা আসতে পারে, কিন্তু বাস্তবতাটা তো সামনে নিয়ে আমাদের পরিকল্পনাটা করতে হবে একটা ভূখণ্ডে। যে আপনি ধরে নেন যে ম্যাপ আমার সঠিক হওয়া লাগবে না, আমি খালি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি। এই ধরেন বাংলাদেশ, এই চারিদিক থেকে এখান থেকে এই পর্যন্ত যে ইন্ডিয়া, যদি বলা হয় ভারতের প্রতিবেশী সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি, আমরা যদি বলি বাংলাদেশ, এই কথাটা ভুল হবে না। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। কোন দৃষ্টিকোণ থেকে এটা ভুল হবে না? সেটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ সীমানা বাংলাদেশের সাথে, যার সীমান্ত সবচেয়ে বড় সীমান্ত তার বাংলাদেশের সাথে। চীনের দিকেও কিন্তু এটা অনেক বেশি। বাংলাদেশের সীমান্ত কত? 4000 কিলোমিটার, প্রায় 4000 সম্ভব। 4000 কিলোমিটারের মতো সীমান্ত বাংলাদেশের, যেটা ভারতের এই বিশাল সীমান্ত ম্যানেজ করতে এখন পাকিস্তানের সীমান্ত তার অল্প এতটুকু, আর চীনের সীমান্ত কিছু আছে, নেপাল ভুটানের সীমান্ত আছে, মায়ানমারের সীমান্ত আছে। এই সকল সীমান্তের পিছনে তার যে পরিমাণ খরচ হয়, তার থেকে সব থেকে বেশি খরচ হয় বাংলাদেশের এই সীমান্ত। ভারত তার সীমান্ত জন্য, তার সীমান্তের সিকিউরিটির জন্য যে বিশাল বাহিনী পুষি দিয়েছে, তার সবচেয়ে বড় পার্টটা বাংলাদেশের সাথে লাগানো। এই সীমান্ত এরিয়াটা বড়, এবং বাংলাদেশের এই সীমান্তে তার ঝুঁকিটিও বড়। সে তার নিজের থেকে বাংলাদেশের অবস্থানের এই জায়গাটাকে খুব ঝুঁকিপূর্ণ মনে করে। ঝুঁকিপূর্ণ মনে করে, সে মনে করে এখান থেকে তার উলফাদেরকে সাহায্য করা হচ্ছে, এখান থেকে কাশ্মীরে হচ্ছে জঙ্গি বা অস্ত্র গোলা বারুদ ঢুকতেছে, তারা আবার এখানে এসে আশ্রয় নিতেছে, উলফারা এসে এখানে আশ্রয় নিতেছে। এই যে নানান তার হিসাব নিকাশ, এইসব মিলাই সে এই ভূখণ্ড এবং এই ভূখণ্ডের এই সীমান্ত গুলো আবার খুব প্রাকৃতিক ভাবে প্রতিকূল নয়। যেমন চীনের সাথে তার যে সীমান্ত, সেই জায়গাটা কিন্তু তার হচ্ছে হিমালয় পর্বত, একটা বড় প্রতিকূল। এরপর অরুণাচল এলাকা দুর্গম এলাকা, কাউকে যেতে হলে অনেক কষ্ট কেটে যেতে হয়।
ওইসব এলাকা হচ্ছে তিব্বত, একটা মালভূমি, উৎসু মরুভূমির মতো ওখানে আবহাওয়া থাকে। আর হচ্ছে ইয়েতে অরুণাচল, ওখানে সবই বরফ, বরফ অঞ্চল, পাহাড়, দুর্গম পাহাড়। আবার এখানে আপনার ওই হিমালয়ের যে বরফ একদম উত্তর দিক থেকে চলে গেছে, কাশ্মীরের ওখানে যেও ওখানেও দুর্গম পাহাড় পর্বত রয়েছে। এইসব মিলায়ে ওই সকল ভূখণ্ডে মানুষের যাতায়াত চলাফেরা এমনিতেই প্রোটেকশন হয়ে থাকে, অত বিপুল পরিমাণ নজরদারি করা লাগে না, কারণ মানুষ স্বাভাবিকভাবেই যাওয়ার রাস্তা পায় না ওখানে। কিন্তু বাংলাদেশের এই ভূখণ্ডের চতুর্দিকটা খুব সহজে যাতায়াত করা যায়, ইন্ডিয়াতে সহজেই যাতায়াত করা যায়, ওপারের লোক আসতে পারে, এপার লোক যেতে পারে। এইসব প্রতিকূলতার না থাকার কারণে এই ভূখণ্ডের প্রতি তাদের খুব বেশি নজর রাখতে হয়, খুব ঘন ঘন তাদের হচ্ছে ওই বিএসএফ দিয়ে রাখতে হয়, এবং বিপুল পরিমাণ অর্থ এইটার পিছনে তাদের চায়। আবার এপারের থেকে ওপারে যেতে ওই পারে তার এখান থেকে শর্ট রাস্তায় যেতে পারে, সেইটা এই দিক দিয়ে ঘুরে যায়, 4-5 গুণ দূরত্ব বেড়ে যায়, অনেক দূরত্ব বেড়ে যায়। প্রায় এখান থেকে এই পাশে হয়তো 400 কিলোমিটার রাস্তা বা 400 কিলোমিটারই হবে এই শর্ট রাস্তাটা, ওইরকমই 400 কিলোমিটার। কিন্তু এই 400 কিলোমিটার যেতে এখান থেকে যেতে তার প্রায় 1600 কিলোমিটার মতো রাস্তায় পরিণত হয় এইরকম। এতে ওর দূরত্বটা অনেক খরচ বেড়ে যায়। আবার এই অংশে কোনো সমুদ্র নাই তার, এই যে এখান থেকে যদি একটা সমুদ্রের জায়গা পেত, রাস্তা পেত, তাইলে হতো। কিন্তু এখানে আছে মায়ানমার, বার্মা হওয়ার কারণে এই এলাকার যে আমদানি রপ্তানি বিভিন্ন পণ্য থাকে না, একটা পণ্য রপ্তানি করতে হবে, একটা পণ্য তাকে আমদানি করে ওই এলাকার মানুষকে সাপ্লাই দিতে হবে। আমাদের যেমন চিটাগাং বন্দর দিয়ে আমরা গার্মেন্টস পণ্য পাঠাই দিচ্ছি, চলে যাচ্ছে। আবার ওখান থেকে চীন থেকে, মালয়েশিয়ার থেকে, ব্রাজিল থেকে চিনি আসতেছে, এরপরে সয়াবিন তেল আসতেছে, বিভিন্ন গার্মেন্টসের কাপড় আসতেছে, ওখান থেকে লোড করে আবার ঢাকাতে নিয়ে চলে আসতেছি। কিন্তু সে এই এলাকার যাবতীয় পণ্য আদান প্রদান করতে হলে তাকে এই জায়গা থেকে ঘুরে এই পথ দিয়ে এই জায়গায় আসতে হয়। এটা তার কাছে একটা প্রচন্ড ধরনের একটা প্রেশার তার। আবার এখান থেকে নিয়ে ওখানে দিতে হয়। তো এতে ওই পণ্যের যেটা ওখানে তারা সাপ্লাই দিচ্ছে, সেটা এই রাস্তা অতিক্রম করতেছে, তার বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে, বিপুল অর্থ খরচ হচ্ছে, সময় চলে যাচ্ছে, অনেক অনেক কাঁচা পণ্য এই পর্যন্ত যেতে যেতে পয়সা নষ্ট হয়ে যায় তার। আবার যাওয়ার পথটাও তার খুবই সংকীর্ণ, খুব বেশি না, চওড়া রাস্তা করার মতো তাদের কায়দা নেই। সারা রাস্তা চওড়া করলেও এই চিকেন নেক বলা হয় যে জায়গাটা, এই জায়গাটাতে তারা চওড়া করতে পারে না। ওই জায়গায় পাহাড়ি এলাকা, ঢালু ভূমি, রাস্তা প্রশস্ত করার মতো কায়দা নেই ওদের খুব বেশি, অল্প একটি গাড়ি পাস করতে পারে এখানে, এবং সেই গাড়িগুলোকে যেতে হয় ধীরে ধীরে ওখানে। কারণ ওই যে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তার কারণে, উঁচু নিচু ঢালু রাস্তা, গাড়ি জোরে ড্রাইভ করে যাবে সেটা করতে পারে না। আমাদের ঢাকা শহরের মানুষই ঈদের সময় আসতে যেতে রাস্তায় কি ধরনের জ্যাম তৈরি হয়, তাহলে ও এই পথ থেকে কতটুকু গাড়ি আদান প্রদান করতে পারে? ও এই সাপ্লাই তেমন খুব বেশি সে কাভার করতে পারে না। এই কাভার করতে না পারার কারণে ওই দিকটা প্রচন্ড সে মাথা ব্যথা হতে। ওই জন্য বাংলাদেশ দিকেও যখন তাকায়, ভারতের সরকার ক্ষমতায় যেই বসে থাকুক, জেনে রাখেন সামরিক বাহিনীর বিশেষজ্ঞ যারা আছে, প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, আর অর্থনৈতিক দিক বলেন, আর রাজনৈতিক নেতাদের বলেন, ওরা যখন বাংলাদেশের দিকে তাকায় তখন চোখের ভিতরে ওদের যন্ত্রণা করে, ওদের রক্তটা গরম হয়ে যায়, এটার অস্তিত্ব তারা সহ্য করতে পারে না। এই অস্তিত্বটা তাদের কাছে অসহনীয়। এটা জয়শঙ্কর বলেছিল না কিছুদিন আগে, যে বাংলাদেশের অস্তিত্বটাই তাদের কাছে একটা অনাকাঙ্ক্ষিত, অস্তিত্বটাই অনাকাঙ্ক্ষিত। এই কারণে এই জায়গায় ওরা সবসময় বসায় রাখতে চায়, ওদের এমন একটা দালাল সরকার, এমন একটা এজেন্ট ওরা বসিয়ে রাখতে চায়, যে এজেন্টটা বসে থাকলে তাদের এই কোনো মাথা ব্যথা থাকবে না। তার সর্বশক্তি, ভারত তার প্রতিরক্ষা বাজেটের, আপনি জেনে রাখেন, যতই চীন আর পাকিস্তান নিয়ে মাথা ব্যথা তারা মুখে কথা বলুক, তার বড় একটি বাজেট তাদের বাংলাদেশের জন্য নিয়োজিত। তার রয়ের সর্ববৃহৎ বাজেট হচ্ছে বাংলাদেশের সাথে। এইটাকে তারা বাংলাদেশকে সব সময় মনিটরিং করতে থাকে। এখানে তাদের দালাল এজেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধিজীবী, পত্রিকা, মিডিয়া, এগুলোকে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চাই তারা। এইগুলোকে করে
এই ভূখণ্ডে তারা এমন একটি সরকার বসিয়ে রাখতে চায় যে থাকলে তার কোনো মাথা ব্যথা হবে না, সেই এখানে বসেই উলফাদের এই জায়গাগুলোকে প্রোটেকশন দিবে, আসলে ধরে ভারতেরা তো উঠাই দিবে, কাশ্মীরে যাতায়াত করতে দিবে না কাউকে এখান থেকে। এরপরে ওদের পণ্য এখান থেকে এখানে সরাসরি শর্ট যেতে দিবে, কোনো পণ্যতে তারা বাধা তো দিবেও না, এমনকি মাসুলও নেবে না, কোনো কর নেবে না, আর হচ্ছে পণ্য চেকও করবে না, তল্লাশি করবে না, কারণ তাদের সামরিক সরঞ্জামও নিয়ে যেতে হয় ওই পাশে, এখানকার জন্য প্রচুর সামরিক, যেটা এই পথ দিয়ে নিয়ে যাওয়া তাদের জন্য না, সহজ না। এবং এই পথের উপরে সবসময় একটা নজরদারি থাকে চীনের, এবং তারা সবসময় দেখতে পায় এবং বুঝতে পারে কোন ধরনের সামরিক অস্ত্র ওখান থেকে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ভিতর দিকে যেটা নেয় সেটাকে তারা লুকিয়ে চুরিয়ে এমন কায়দায় নিতে পারে যেটা ওইভাবে ধরতে পারবে না তারা, বা ওইভাবে অত ধরা সম্ভব না বিভিন্ন পণ্যের আড়ালে। এজন্য কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, কোনো তল্লাশি না করে তাদের গাড়িগুলো একেবারে চমৎকার ভাবে এখানে পৌঁছাই দেওয়া হবে। তাদের মালামাল গুলো এই জায়গায় ফেনী নদী আছে, একটা ব্রিজ করা আছে, এই ফেনী নদীর ব্রিজটার এই পারে হচ্ছে বাংলাদেশ, ওই পারে হচ্ছে ইন্ডিয়া। এই জায়গার থেকে তারা অলরেডি করেছে, আবার এই পার্বত্য চট্টগ্রামের কিনার দিয়েও রাস্তা করেছে, রাস্তায় হাসিনার সময় এটা করেছে। তারা চায় এখান থেকে তাদের পণ্য আদান প্রদানটা এই চিটাগাং বন্দর থেকে সরাসরি এই পর্যন্ত নিয়ে যাবে, আসবে, আর এই দিক দিয়ে যাতায়াত করবে, তাইলে তার সমস্যা মিটে যায় না। তার এখানকার যত আছে, লোকজন আছে, রাস্তাগুলো বন্ধ করে দিবে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশ থেকে কোনো ধরনের বিদ্রোহী গোষ্ঠীকে কোনো সাপোর্ট করা হবে না, কেউ আসলে তাকে ধরাই দিবে। তাহলে এই সাপোর্টটা যদি বাংলাদেশ থেকে পেয়ে যায়, ভারতের কত টাকা বাঁচে জানেন? কয়েক লক্ষ কোটি টাকা বাঁচে প্রতি বছরে। এই পুরো অ্যারেঞ্জমেন্টে তার খরচ চলে যায় যদি বাংলাদেশে তার একটা এনডি সরকার থাকে। আর যদি পক্ষের সরকার থাকে সমস্ত মাথা ব্যথা দূর হয়ে যায়। আর যখন তার থেকে আরো বড় কারণ যেটা, যখন এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে, আপনি জেনে রাখেন, এই পাশে যে আর আমাদের কোনো শক্তি প্রয়োগ করা লাগবে না। এই চিটাগাঙ্গের রাস্তাটা যখন বন্ধ হবে এবং এইটা বন্ধ হবে, তখন ভারত এই দিক দিয়ে কোনোভাবে এটাকে কাভার করতে সক্ষম না, এই এলাকার ভূখণ্ডের মানুষের চাহিদা। যখন কাভার করতে সে সক্ষম হবে না, তখন এখানে বিদ্রোহ দানা বাঁধতে থাকবে, অসন্তোষ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, এবং তারা নিজেরাই বিদ্রোহ করে এটাকে মুক্ত করবে, ওকে স্বাধীন করে নিবে। এবং ভারত তখন সামরিক শক্তি দিয়েও এখানে যে অভিযান চালানোর সক্ষমতা রাখে না। যখন একদিকে এটাতে প্রচন্ড বিদ্রোহ বিক্ষোভ তৈরি হবে, তাদের পণ্য তারা বিক্রয় করতে পারতেছে না, যেটা রপ্তানি করতে হয়, বিক্রয় করতে পারছে না, স্থানীয়ভাবে চাষিরা দাম পাবে না সেটাকে। আবার যেটা তাদের চাহিদা সেটা সাপ্লাই পাচ্ছে না তারা। একদিকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাবে না, আর একদিকে তাদের প্রয়োজনীয় চাহিদার পণ্যটা তারা নিজেদের সাপ্লাইটা পাবে না। তখন ওখানে একটা অর্থনৈতিক সামাজিক বিশাল সংকট তৈরি করে ফেলবে। আর এই তৈরি করে ফেললে এখানকার এটাকে দমন করার জন্য কাশ্মীরে কিন্তু সে ঢুকতে পারে, জেনে রাখেন, পাঞ্জাবে সে ঢুকতে পারে। কাশ্মীরে বিপুল পরিমাণ সৈন্য তারা মোতায়েন করে, প্রতি 8 জন কাশ্মীরিদের জন্য একটা করে সৈন্য গড়ে থাকে, আরো বেশি, তাই না? 5 জনে 1 জন। তো ওই রকমের থাকে তারা, রাস্তায় মানে পদে পদে সৈন্য পায় তারা, বাড়ি থেকে বেরোতে থাকলে সেখানে তারা সৈন্য তো পাঠাইতে তো পারে কাশ্মীরে। কিন্তু এই জায়গায় সংকট হচ্ছে, এখানে বিদ্রোহ, এক মণিপুরে বিদ্রোহ হচ্ছে, তাই কি হিমশিম খাচ্ছে, ছোট্ট একটি জায়গা। যদি এখানে ওইভাবে বিদ্রোহ তৈরি হয়, মানুষের ভিতরে অসন্তোষ তৈরি হয়, তাহলে তারা এখান থেকে সৈন্যবাহিনী এবং সাজ সরঞ্জাম ওই জায়গায় পুষাইতেই সক্ষম না, সেটা দমন করতে যা লাগে। যে কারণে বাংলাদেশে জাস্ট যদি ওই ধরনের একটা শক্তি মাত্র 10টা বছর যদি কন্টিনিউ করতে পারে, যে এটি ভারতকে ভেঙে ফেলবে, আমি বলে দিলাম, যুদ্ধ করা লাগবে না। এই কায়দাটা দেখতে হবে, আমাদের করণীয় কায়দাটা, আমি আসতেছি, আগে জায়গাটা দেখাইনি। আর দিন বিজয়ের পথের সাথে এটা কেন বলতেছি, বাংলাদেশের দিনটা বিজয়ী হইতে পারে না মূলত ভারতের বাধার কারণ। তার কারণ হচ্ছে ভারত তার একটা অনুগত সরকার এখানে রাখতে চাই না। এই অনুগত সরকারটা যখন ভারতের রাখবে, ভারতের অনুগত সরকার কি দিন প্রতিষ্ঠা করবে বাংলাদেশে? এটা কোনোদিনই করতে পারবে না। আর ভারতের বিরোধী সরকার যখনই আসে, ভারত তাকে কোনো অবস্থাতেই দীর্ঘ সময় সহ্য করে না। বাংলাদেশ এই পর্যন্ত স্বাধীন বা মুক্ত হওয়ার পরে, 71-এর পরে এক জিয়াউর রহমান ছিলেন, তা উনি কত 2 থেকে 2.5 বছর, এর বেশি উনি থাকতে পারেন নাই।
এর বেশি উনি থাকতে পারে নাই। এরশাদ এসেছে তাদেরই ষড়যন্ত্র, জিয়াউর রহমানকে কিভাবে আউট করে এরশাদকে তারা ঢুকায় নিয়ে আসছে। খালেদা জিয়া 5 বছর থেকেছে, ওই 5 বছর খালেদা জিয়া ভারতকে ওইভাবে চ্যালেঞ্জ করতে পারে নাই। কিছুটা আদা আদি সম্পর্ক, আদা আদি বিরোধিতা, এরকম একটা সম্পর্ক মেনটেন করে কিছুটা না দেখার ভান করে খালেদা জিয়া এই 5টা বছর 91 থেকে 96 সে অতিক্রম করেছে। এই 91 থেকে 96 অতিক্রম পরেই তারা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসছে। আবার 2001 থেকে 2005 পর্যন্ত যখন খালেদা জিয়া এসেছে, তখনও খালেদা জিয়া একইভাবে নমনীয়, আরো বেশি নমনীয় নীতি অবলম্বন করেছেন ভারতের ক্ষেত্রে। কারণ ভারতের ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করতে খালেদা জিয়া বাধ্য হয় কেন? কারণ ভারত বাংলাদেশকে এমন কতগুলো মেকানিজম দিয়ে নির্ভরশীল করতে চায়, যে নির্ভরশীলতার কারণে সরকারও যেন বাংলাদেশ সরকার তার উপরে মানে মানসিকভাবে গোলাম না হইলেও বাস্তব কারণে সে এমন ভাবে আটকায় যাবে যে আটকায় তার গোলামি করতে সে বাধ্য হবে। যেমন কিছু পণ্য, কিছু আমদানি রপ্তানির ব্যাপার আছে, এই ধরনের কিছু বিষয় আছে, সেই সব বিষয়গুলোতে সে বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করে। আর বাংলাদেশের ভিতরে একটা বিপুল সংখ্যক রয়ের এজেন্ট সে পালে, বিপুল সংখ্যক রয়ের এজেন্ট পালে সে। এই রয়ের এজেন্ট দিয়ে সে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। কোন সরকার যদি তার বিরোধে চলে যায়, মিডিয়া দিয়ে তার বিরুদ্ধে লাগিয়ে দেয়। কোন রাজনৈতিক দল তার বিরুদ্ধে গেলে মিডিয়াকে তার বিরুদ্ধে লাগিয়ে দেয়। ঠিক একইভাবে তারা সামরিক বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবহার করে, আমলাদেরকে তার বিরুদ্ধে ব্যবহার করে। এগুলো করে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ড গুলোকে তার হাতে নিয়ে রাখে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের ধর্মীয় নেতৃত্ব তাদের হাতে বন্দী, তাদেরকেও তারা বন্দী করে রাখে, যাতে তারাও যাতে বিরোধিতা না করে, অন্য সাইডে মুখ ঘুরিয়ে রাখে। এইভাবে সে ভারত বাংলাদেশের উপরে এমন একটা নিয়ন্ত্রণ তৈরি করে রাখে, ভিতরে এমন একটা শক্তি তৈরি করে, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের যে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ গুলোকে, এই মেকানিজম গুলো, গুটিগুলো, একটি কথাই যে আমাদের ভাই বলছে যে খেলনার মতো ব্যবহার করা, খেলনার মতো মুসলিমদেরকে ব্যবহার করা, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই বাংলাদেশের মাটিটা। এখানকার বিভিন্ন সেক্টর যেন ভারতের হাতের এক একটি গুটি, দাবার যে গুটিগুলো থাকে, খেলোয়াড় কখন কোন গুটিটাকে সামনে না পিছনে সরিয়ে আনবে, না ডাইনে নিবে না বামে নিবে, এটা যেমন সে তার টার্গেট অনুযায়ী নিতে থাকে, বাংলাদেশের এই গুটিগুলোকে সে ভারত এইভাবে ব্যবহার করতে থাকে। এই ব্যবহার করে করে সে এই জায়গাকার সরকার গঠন করা, সরকারের পতন ঘটানো, এই সব কিছুকে সে তার নিজের হাতের খেলনা হিসেবে ব্যবহার করে। যখনই ভারতের বিরুদ্ধে কেউ চলে যায়, তখন তাকে সে পতন ঘটায়, আর না হয় তাকে বিভিন্ন চাপের ভিতরে রেখে তার সাথে নতি স্বীকার করতে বাধ্য করে। জিয়াউর রহমানও একটি পর্যায়ে যে ভারতের কাছে কিন্তু প্রথম সময়ে যেরকম কঠোরতা অবলম্বন করেছিলেন, শেষের দিকে ওই কঠোরতা তিনি অবলম্বন করেন নাই। তখন এসে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকার সুযোগ করে দিয়েছেন, গোলাম আজমকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছেন, সাথে শেখ হাসিনাকেও নিয়ে আসছে। নিয়ে এসে উনিও তখন ভারতের একটা চাইলের কাছে তখন তিনি আটকে যান। ভারতে যখন উনি চলে যান, মোরারজী দেশাই তখন ভারতের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছিলেন। সেই এয়ারপোর্টে যে ইন্দিরা গান্ধীও এয়ারপোর্টে গিয়েছিল জিয়াউর রহমানকে রিসিভ করতে, যেভাবে তাকে সম্মান করেছে, হিন্দুদের এই ভারতীয়দের এই বন্ধুত্বের কাছে অনেকেই কিন্তু হাতে আটকে যায়। কুরআন শরীফের সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে তারা মুখে তোমাদেরকে বন্ধুত্বের বার্তা দেয়, কিন্তু অন্তরে প্রচন্ড বিদ্বেষ করে, তারা পোষণ করে, এটা লুকায়িত করে রাখে। তারা যখন তারা হেরে যায়, তখন তারা আত্মসমর্পণের একটি ভান করে, তাকে গ্রহণ করে নেওয়ার, মেনে নেওয়ার একটা ভান করে। জিয়াউর রহমানকে দিয়ে তারা যে কাজটা করতে সক্ষম হয়, সেটা হচ্ছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত আসার সুযোগ দেওয়ানোর একটা কায়দা করে দেয়, যে শেখ হাসিনা যেন বাংলাদেশে যেতে পারে, তার বাপের ওই মরার জায়গাটা, ওই ঘরটা যেন একটু দেখে, একটু দোয়া মাহফিল করতে পারে, সেই জন্য বাংলাদেশে থাকতে পারে, সেই সুযোগটা করে দেয়। আজকে যেমন আছে, আওয়ামী লীগকে বাংলাদেশ আবার ফেরত আনার একটা রাস্তা খুঁজতেছে তারা। আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়। বিএনপি বলছে না, ফখরুল বলছে না যে সেও চাই যে আওয়ামী লীগ আসুক। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, আওয়ামী লীগের বড় দল হওয়া লাগবে না, ক্ষমতায় না গেলেও, ক্ষমতায় গেলে তো পুরোপুরি ভারতকে দিতে পারবে, ক্ষমতায় না গেলেও তাতেও সে অনেক কিছু দিতে পারবে ভারতকে। কারণ চর অল্প থাকলেও যথেষ্ট একটা জায়গাতে তারা বাংলাদেশের অনেক তথ্য দিতে পারবে, বাংলাদেশে বসে ওই গুটিগুলোকে চালাইতে পারবে,
এবং সেটাকে দিয়ে একটা চাপ সৃষ্টি করে অনেক স্বার্থ বের করে দিতে পারবে ভারতে। তো এর জন্য এখন আবার ওই জিয়াউর রহমান যেমন শেখ হাসিনারে বাংলাদেশে ঢুকানোর সুযোগ নিয়ে আসার একটা রাস্তা করে দিয়েছিল ভারত তার সাথে কথা বলে, আর এইটার কারণেই তাকে ওই এয়ারপোর্টে যে এত আদর আর এত সম্মান করেছিল জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান ভাবতেও পারেন নাই যে ওই পিসি মেয়ে বাংলাদেশের দিকে এত বড় সর্বনাশ করতে পারে, এটা চিন্তা করে নাই। কিন্তু সে তো ৫-৭ বছর ধরে তাদের হাতে গড়ে একটা পুতুল তৈরি করেছে তারা, একেবারে কমপ্লিটলি তাকে ওইভাবে তৈরি করা যেভাবে সে শুধু ভারতের স্বার্থ ছাড়া কিছুই সে বুঝে না। এইটা সেটা তৈরি করে বাংলাদেশে ঢুকিয়েছে, কোনো না কোনো এক সময় তাকে সে ক্ষমতায় তারা বসাবে। আর সে যখনই এটা বাংলাদেশে হাসিনাকে ঢুকাইছে তার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমানের হত্যার ঘটনাটা কমপ্লিট হয়। অর্থাৎ যখন হাসিনা ঢুকে গেছে তখনই গ্রিন সিগন্যালটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ তোমরা এবার কাজটা সারো, এইটা করছে তারা। করে ভারত আবার বাংলাদেশকে আবার তার কি নিজের আবার নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে নেয়। এরপরে যখন খালেদা জিয়া ৯১ আসে, খালেদা জিয়াকে চাপ সৃষ্টি করে কতগুলো কাজ করিয়ে নেয় তারা, তার ভিতরে একটা সংসদীয় গণতন্ত্র এটা করে দেয়। আর রাজনৈতিক শক্তির ওই সময় যে একটা সমঝোতা তৈরি হয়েছিল সেটাকে থেকে তাকে তারা সরিয়ে দেয়। ওইটা করলে কি হয়, বাংলাদেশ একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মতো, পশ্চিমাদের মতো একটা শক্তিশালী রাষ্ট্র হয়। অর্থাৎ জনগণ নিজেরাই নিজেদের শাসক নির্ধারণ করতে সক্ষম হয়। তো জনগণ যদি বাংলাদেশের শাসক নির্ধারণ করে, এটা গণতন্ত্র শরীয়তের দিক দিয়ে সঠিক না, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে যদি ৯০% মুসলিম থাকে এবং তারা ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করে, তাহলে ভারতের কোনো অনুগত দাস বা এজেন্টকে যে তারা নির্বাচিত করবে না, এই ব্যাপারটা ভারত ভালো করে বুঝে। অতএব গণতন্ত্র হারাম হইলেও আমাদের কাছে হারাম হিসাবে আমরা বর্জন করব, কিন্তু ভারত বাংলাদেশকে গণতান্ত্রিক পথেও যেতে দিবে না। এই কারণে যে গণতন্ত্র তার নিজের স্বার্থের বিরুদ্ধে চলে যেতে পারে। কারণ জনগণ হয়তো ভারতীয় কোনো সরকারকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দিবে না। বাংলাদেশের জনগণকে যদি ওপেন এবং চমৎকার ফেয়ার ইলেকশন করা যায়, তাহলে আজ পর্যন্ত ভারত শেখ হাসিনা ৯৬ নির্বাচিত হয়েছিল কান্নাকাটি করে, ক্ষমাসে মানুষ মনে করেছিল যে ও ভালো হয়ে গেছে, মাথায় ওই যে পট্টি বেঁধেছে, সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাসবিহ পড়ার ছবি দিতেছে, হাত উঁচু করে মুনাজাতের ছবি দিতেছে, আর বলতেছে তার বাবা কি ভুল করেছিল সেটা সে এখন আর করবে না, তার জন্য ক্ষমা চাচ্ছে এইটা। এবং শেখ মুজিবের ক্ষেত্রেও তাই। শেখ মুজিব এত জনপ্রিয় নেতা, ৭০-এর নির্বাচনে এত ভোট পেল সে, কিন্তু তারা জানে যে শেখ মুজিব ক্ষমতায় থাকলে তখন সে এই জনপ্রিয়তাটা থাকবে না। কেন থাকবে না? কারণ শেখ মুজিবকে দিয়ে ভারত তো তার নিজের স্বার্থটা নিবে, আর ভারতের স্বার্থটা সে যখন পূরণ করতে থাকবে তখন বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। ফারাক্কা বাঁধটা চালু করে দিল, মানে বাঁধটা চালু করলো, নদীর পানিটা বন্ধ করলো শেখ মুজিব ক্ষমতায় আসার পর। তো নদীর পানিটা যখন বন্ধ হলো, শেখ মুজিব যদি ফারাক্কার পানি নিয়ে যদি দর কষাকষি করতে না পারে, তাহলে জনগণের ভালোবাসা তার থাকবে? নদীর তীরবর্তী এলাকার মানুষ তারা তো দিবে এতদিন আমরা পানি পেয়েছি, এখন পানি আসতেছে না, তুমি কি করতেছো? পানি দিতেছে না তারা। এই জন্য ভারত এখান থেকে লুটপাট করে পণ্য সামগ্রী সব নিয়ে গেল ৭১-এর পরে। সমস্ত যে দামি দামি অস্ত্র, সরঞ্জাম, মিল, কলকারখানা সমস্ত কিছু লুট করে তারা নিয়ে গেল। শেখ মুজিব ঠেকাইতে পেরেছে? ঠেকাইতে পারবে না। শেখ মুজিব বাংলাদেশে এসেছেই ভারতের সাথে ২৫ বছরের একটা গোলামি চুক্তি করে এই বাংলাদেশে এসে টিকেছে। অতএব এবং তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সংবিধানের নামে, ওই যে ৭২-এর সংবিধানের একটা কপি পাঠাই দিয়েছে, ওখান থেকে করে ধর্ম নিরপেক্ষতা লিখে দিয়েছে। ধর্ম নিরপেক্ষতা লিখে কেন প্রয়োজন হবে বলেন আপনি? একটা কথা যখন আসে তখন আরেকটি বিপরীত কোনো বিষয় থাকে যে উদ্দেশ্য থেকে এই কথাটা আনতে হয়। এই ধর্ম নিরপেক্ষ শব্দটা বাংলাদেশে এসেছে এবং আপনারা জেনে রাখেন পৃথিবীর সর্বপ্রথম সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। ভারতে কিন্তু তখন ধর্ম নিরপেক্ষতা লিখা হয়নি। এটা হচ্ছে একটা রাষ্ট্রের সংবিধানের বিষয় হইতে পারে। এই কথাটি বাংলাদেশে প্রথম ভারত ১৯৭৪ সালে ধর্ম নিরপেক্ষতা তার সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করেছে। ধর্ম নিয়ে কোনো কথাই সংবিধানের মূলনীতিতে লেখা ছিল না, কিন্তু বাংলাদেশে এটা আনতে হলো কেন? তাহলে এর বিপরীত আরেকটা কিছু আছে যেটা প্রতিহত করার জন্য এটা আনবে তারা। সেই প্রতিহত করার জায়গা হচ্ছে ১৯৪৭। ১৯৪৭ এই ৪৭-এ কি হলো? দ্বিজাতি তত্ত্ব, যেখান থেকে আজকে বাংলাদেশের ইতিহাসের ভিতরে আপনারা শুনেছেন, যেখান থেকে আসলো যে মুসলিম অধ্যুষিত ভূখণ্ড হিসাবে এই ভূমিটা কি হবে? আলাদা একটা রাষ্ট্র হবে।
এটা বা পাকিস্তানটা আলাদা হবে, তো সেই জায়গা থেকে এটা আলাদা হয়েছে। তাইলে একটি ধর্মীয় চেতনার সাথে সম্পর্ক আছে না আমাদের ভূখণ্ড আলাদা হওয়ার জন্য ভারতের দিকে? ওই ধর্মীয় চেতনাটাই আমাদের স্বাধীনতার মূল চেতনা, এটা জেনে রাখে। আওয়ামী লীগ যে স্বাধীনতার চেতনা বলে এই ধর্ম নিরপেক্ষতাকে সামনে আনতে চায়, এটা সম্পূর্ণভাবে একটা ব্ল্যাকমেইলিং ইতিহাসে, এটা ব্ল্যাকমেইলিং। যদি বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা এই বিশ্বাস বাংলাদেশের মানুষের হতো, তাহলে 47-এ দেশের মানুষ ভারত থেকে আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে যেত না, এবং মুসলিম লীগের প্রতিষ্ঠাই এই বাংলাদেশের মাটিতে। যদি বাংলাদেশের মাটিতে মুসলিম লীগ নামক এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত না হতো, এটা প্রতিষ্ঠা করেছে হচ্ছে স্যার সলিমুল্লাহ। স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। তো ওই ওনারই দেওয়া সম্পদ, ঢাকা ইউনিভার্সিটিতেও ওনার সম্পদের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই স্যার সলিমুল্লাহকে স্মরণ করানো হয়, তার এত বড় অবদান। শেখ মুজিব বা অন্যরা তো বাংলাদেশের মানুষের সম্পদ লুট করে খাইছে, আর উনি ঢাকার তার নিজের পুরো সম্পত্তি দিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়েছে হচ্ছে 1911 সালে। 10 বছর ধরে গড়িমসি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা দিবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করতেছে, কারণ এখানকার মানুষ লেখাপড়া শিখে গেলে তাদের জন্য এটা চ্যালেঞ্জ। হিন্দুরা একচেটিয়া ভাবে সব বড় বড় জায়গাগুলো ভোগ করবে, মুসলমানরা অশিক্ষিত থাকবে, এদেরকে লেখাপড়া শেখানো যাবে না, এখানে ইউনিভার্সিটি করা যাবে না। এই জন্য সেইটা করে না, কি জমি পাওয়া যাচ্ছে না, খরচ নাই, টাকা নাই, ইত্যাদি ইত্যাদি। বিশাল ভারতীয় ভূখণ্ড চালাচ্ছে ব্রিটিশরা, একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কি লাগে তার, সেটার জন্য তাদের খরচ নাই। স্যার সলিমুল্লাহ তার পুরো সম্পদ দিয়ে দিলেন, তোমরা খালি প্রশাসনিক অনুমোদন করো, আমার সম্পদ দিয়ে দিচ্ছি ইউনিভার্সিটি করার জন্য। এই লোকটিকে আমরা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করি না, তার অবদান। এই সলিমুল্লাহর নামও অনেকে জানে না। উনি তার সম্পত্তি দিলেন এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। এই 10 বছর দেরি হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার থেকে এই 47টা তৈরি হয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন এদেশের মানুষের মধ্যে একটি চেতনা তৈরি হয়েছে, তার বুঝা শিখে গেছে, তার কিছুটা চোখ খুলে তারা এখান থেকে তৈরি করেছে যে না, আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। শুধু ব্রিটিশদের খাদাইলেই হবে না, হিন্দুদের হাত থেকেও বাঁচতে হবে আমাদের। বুঝা গেছে বিষয়টা? এই জায়গার থেকে, এখান থেকেই চেতনা এসে এই 47-এ আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ভিতরে তৈরি হয় ভারতের থেকে। একসাথে ভারতে থাকা যাবে না, হিন্দু সমাজের সাথে একসাথে আমরা থাকতে পারবো না তাদের শাসনের মধ্যে। এবং এই ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের যাবতীয় নেতৃত্ব সাপ্লাই দিতেছে, এখনো তারা নেতৃত্ব সাপ্লাই দিতেছে। এখন আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এরাই এই জায়গায় আসলো এবং এই দেশটি আলাদা হলো 47-এ সেই ধর্মীয় বুঝ থেকে যে আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। প্রত্যেকটা জিনিসের উৎপত্তি হয় ওর বিপরীত জায়গা থেকে, তার কাউন্টার থাকে, না হলে সেটা তৈরি হয় না। পাকিস্তানে মুসলিম লীগ তৈরি হয়নি, কারণ মুসলিম লীগ যখন আপনি বলবেন তাহলে ওই জায়গায় একটা অমুসলিম থাকতে হবে। আমাদের দেশের ইয়েতে দেখবেন ওই মসজিদগুলোতে এমনি লেখা আছে মসজিদ, আর ওই আহলে হাদিসদের মসজিদে আবার আলাদা করে লিখে রেখে দেয় যে এটা আহলে হাদিস জানে মসজিদ, এরকম। তার মানে কি, একটি সাধারণ ধারা যেটা থাকে সেখানে নাম উল্লেখ করার প্রয়োজন হয় না। যখন ওইটা ভিন্ন কিছু আসে তখন একটা নামের প্রয়োজন হয় ওই শব্দটিকে ব্যবহার করার জন্য। এখানে যদি সবাই আমরা মুসলিম থাকি, আলাদা করে আমাকে মুসলিম বলার প্রয়োজন হয়নি। কিছু লোক যদি হিন্দু থাকে তখন বলতে হয় আমি মুসলিম, কিছু লোক খ্রিস্টান থাকলে তখন বলতে হয় আমি মুসলিম। অর্থাৎ এই শব্দটিকে ব্যবহার করা হয় একটি নামের জন্য, একটা পার্থক্য দেখিয়ে দেওয়ার জন্য। তো এই যে ভূখণ্ডে হিন্দুও ছিল, মুসলিমও ছিল, এই কারণে মুসলিমদের একটা মুসলিম লীগ তৈরি করতে হবে। কিন্তু পাকিস্তানের ওই ভূখণ্ডে এই প্রয়োজন তাদের তৈরি, এখানকার প্রয়োজনে এটা তৈরি হয়েছে। এখানকার প্রয়োজনে মুসলিম লীগ তৈরি করলেন স্যার সলিমুল্লাহ, উনি তৈরি করলেন। এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পরে তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ এখানে নাই। মোহাম্মদ আলী জিন্নাহ তখন কি ওই কংগ্রেসের ভিতরে আছে, উনি কংগ্রেসে রয়েছে। এখানকার নেতৃত্ব তখন স্যার সলিমুল্লাহ দিতেছেন। পরবর্তীতে এখানে আসলেন হচ্ছে ইরা শেরে বাংলাকে ফজলুল হক আসলেন, মৌলানা ভাসানী আসলেন। সরদুল সাহেব আরো পরে আসলেন, উনিও মুসলিম লীগেরই বলেছিলেন। শেখ মুজিবও তাই ছিল 47।
হ্যাঁ, তো যাক, এই আমার ইতিহাসের থেকে না, আমার এই সাবজেক্টটার দিকে আমি চলে যাবো। যে ৪৭-এ যে ধর্মীয় চেতনা গড়ে ওঠে এখানকার মানুষের ভিতরে, আলাদা জাতিবোধ তৈরি হয় যে হিন্দু আর মুসলিম এক জাতি নয়, আমাদের জাতি আলাদা, আমাদের আমাদের ধর্মবিশ্বাস আলাদা, আমাদের শরীয়তের বিধিবিধান আলাদা, আইন কানুন আলাদা। ব্রিটিশরা চলে যাচ্ছে, এখন আমরা স্বাধীন হয়ে যাচ্ছি, আমরা আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা আমাদের আইন কানুন তৈরি হবে, আমাদের রাষ্ট্র চলবে আলাদাভাবে, আলাদা নীতিতে। এই ধর্ম বিশ্বাসের এই চেতনাটা যেন আরেকবার বাংলাদেশে ব্যাক করতে না পারি, এই ৪৭-এর এই চেতনাকে ভেঙে দিল ৫২-র ভাষা আন্দোলনের সময়। এটা পাকিস্তানিদের একটা ভুল চাইলের থেকে এই ঘটনাটা ঘটে গেল। তারা যখন উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলো, শুধুমাত্র উর্দুকে, তখন বাংলা ভাষার দাবিটা উঠে আসলো। স্বাভাবিকভাবে এটা আসবে, কারণ তাদের ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না। তো যখনই বাংলার কথা আসলো, তখনই আমরা বাঙালি, তোমরা উর্দু, বোঝা গেছে। অর্থাৎ এতদিন ছিল ৪৭-এর বুঝ আসলো যে আমরা আর তোমরা মুসলিম আর ওরা হিন্দু, এর জন্য আমরা এক রাষ্ট্র। এই আমরা মুসলিম আর ওরা হিন্দু, এই পরিচয়টা ছিল ৪৭-এ, এই বিভাজন থেকে ৪৭ আসলো। আর ৫২-তে এই মুসলিমদের ভিতর বিভাজন হলো বাঙালি আর উর্দু বলে, দুই জাতি হয়ে গেছে। এবার আমরা এতদিন আমরা এক জাতি ভেবেছি নিজেদের, এখন আমাদের জাতিবোধের দুটো ভাগ হয়ে গেছে। এখন আর আমরা বলতেছি না যে আমরা মুসলিম, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানিরা আমরা সবাই মুসলিম, এটা আর আমরা বলতেছি না। আমরা বলতেছি যে আমরা বাঙালি আর তোমরা উর্দুভাষী তোমরা। এই যে বিভাজনটা হলো, এই বাঙালি আর উর্দুর এই বিভাজনটাই ১৯৭১-এ এসে চলে আসলো, দুই ভাগ হলো। এই ভাগের উৎপত্তি এখানে, ফাটলটা এখানে হয়েছে। গ্লাস দেখেন আগে একটু ফাটল থাকে, তারপর আস্তে 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 এই ফাটলের সূচনা হচ্ছে এখানে। এবং এই ফাঁদে যেমন প্রথম পড়েছে পাকিস্তানিরা, তাই এটা আমাদের না, ওদের। কারণ আমরা বলি নাই যে উর্দুকে রাষ্ট্রভাষা রাখা যাবে না, আমরা বলতেছি যে উর্দুর জায়গাতে উর্দু রাষ্ট্রভাষা থাকবে পাশের লোকের জন্য, আমাদের জন্য বাংলাটাকেও রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। যাক, তারা কিন্তু এই সংকীর্ণতাটা তারা দেখিয়েছে। তাই এই ভাষা ভিত্তিক যদি জাতীয়তাবাদ বা আসাবিয়াতের কথা উঠে, এই আসাবিয়াতের দ্বারা আমরা আসাবিয়াতে আমরা ছিলাম না, আসাবিয়াতের তারা ইয়েতে ছিল পাকিস্তানিরা, তাই আমাদের ওদের উপরে দায়টা আমাদের। আর আমাদেরকে বরং আসাবিয়াত দ্বারা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তার ভিকটিম ছিলাম আমরা। যে আমাদেরকে বাঙালি বলে তারা আমাদের রাস্তাটাকে বন্ধ করতে চেয়েছিল। তো যাক, এই বিভাজনের মধ্য দিয়ে এই বিভাজনটা মিটে গেল। ৫২-র এই বিভাজনটা একটা সমাধান হলো, রাষ্ট্রভাষা বাংলাকে তারা স্বীকার করলো। এরপরে আসলো ৫৪ নির্বাচন। এই ৫৪ নির্বাচন আসলো, নির্বাচনে বাংলাদেশ জয়ী হয়ে গেল। বাংলাদেশের রাজনৈতিক দল ৩ নেতা, মৌলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী আর শেরে বাংলা ফজলুল হক, ৩ নেতার ঐক্য ফ্রন্ট গঠন করে, ৩ নেতার যুক্ত ফ্রন্ট, এই যুক্ত ফ্রন্ট গঠন করে তারা নির্বাচনে জয়ী হয়ে গেলেন। জয়ী হয়ে গেলে তারা তখন পাকিস্তানের শাসন ক্ষমতায় যাচ্ছে। এটা মনে হয় পানি দিয়ে ভিজাই মুছতে হবে নাকি? তাহলে কি করতে হবে? আমি জানি না, পানি দিয়ে ভিজাইলেও যাবে না, অথবা একটা কাপড় ভিজাই নিয়ে আসা যায়, একটা ন্যাকড়া যদি থাকে। আচ্ছা যাক, পানি দিয়ে ভিজাই নিয়ে আসে, তাহলে দেখো মেডিসিন দেবো। রাহুল হবে না, ঠিক আছে। আচ্ছা থাক, ওরকমই আমি সামনে লিখে রাখি, যাতে চোখের সামনে থাকলে কথাটা ভালো। হ্যাঁ, মেডিসিন আছে মানে আলাদা। আচ্ছা যাক, এখন ৫৪-তে যে নির্বাচন হলো, ওই নির্বাচনে তো আসলো হচ্ছে যুক্ত ফ্রন্ট, শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী আর হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী।
কারণ কি ছিল, এই বাংলাদেশের জনসংখ্যা কিন্তু পশ্চিম পাকিস্তানিদের থেকে তুলনামূলক বেশি ছিল, এবং ওই পাকিস্তানের ভিতরে ছিল অনৈক্য। ওখানে বালুচদের সাথে, পাঞ্জাবদের সাথে মানে ওদের একে অন্যের সাথে মিল নেই, তাদের দ্বন্দ্ব আছে, বিরোধ আছে। পাকিস্তানি শিয়া সুন্নির বিরোধ, পাকিস্তানের ভিতরে ওই পাহাড়ি সমতল এলাকার বিরোধ, এইসব নানান বিরোধ ওখানে রয়েছে। তো এইসব বিরোধ, আর এই ভূখণ্ডের মানুষ ছিল ঐক্যবদ্ধ, যে কারণে তারা সহজেই নির্বাচিত হয়ে গেছেন এবং পাকিস্তানের ভোট ভাগ ভাগ হয়ে গেছে। পাকিস্তান পিরিয়ডে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশের মানুষই বিজয়ী হয়েছে, এখানকার মানুষই সরকার গঠন করেছে। এই কারণে পাকিস্তানের যখন এই গণতন্ত্রটা ইসলামের বাইরে, কিন্তু আমি বলতেছি গণতন্ত্রটাও আমাদের হয়নি, সেটাও আমরা পাই নাই। একটা দেখাচ্ছি ভারতের, আর এবার দেখাচ্ছি পাকিস্তানের, সেটাও আমরা পাই নাই। সেটা কেন হয়নি? সেটা হচ্ছে এই যে যখনই ভোট হয়েছে তখন এই অংশের মানুষ বিজয়ী হয়ে গেছে। তো 54-তে যখন বিজয়ী হয়ে গেল তখন তারা কি করলো, এখন আমেরিকার সাথে বসলো মিটিং, বসে পাকিস্তান সেনাবাহিনী স্বাধীন এবং মুক্তভাবে আমেরিকার সাথে চুক্তি করলো একটা। সেই চুক্তিতে পাকিস্তান সেনাবাহিনী তার রাষ্ট্রের কর্তৃত্বের অধীন ব্যতি রেখে সে নিজেই যে কোনো রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করতে পারে, অস্ত্র কিনা নিতে পারবে, তাদের প্রশিক্ষণ নিতে পারবে, এই জন্য সরকারের কোনো সম্মতির প্রয়োজন হবে না রাষ্ট্রে। বুঝা গেছে বিষয়টা? তার মানে কি, পাকিস্তান বাংলাদেশের এই যুক্তফ্রন্ট ভাসানী বা তিন নেতার পার্টি তার যদি সরকারও গঠন করে, সেনাবাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, ওরা নিজস্ব জায়গায় চলবে। এই জায়গা থেকে বলা হয় যে পাকিস্তানের হচ্ছে সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে, কিন্তু সেনাবাহিনী সরকারকে মানে সরকার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু সরকার তার ট্যাক্স আদায় করে সেনাবাহিনীকে দিতে হবে, সেনাবাহিনীর বেতন খরচ খরচা সব তাকে সাপ্লাই দিতে হবে। এই যে জায়গাটা, এই জায়গা থেকে পাকিস্তান সেনাবাহিনী একটা শক্তিশালী। এই যে দেখলেন না, ইয়ের সাথে ট্রাম্পের সাথে বৈঠক করছে, ওই পাকিস্তানের আসিফ মনিরও তার সাথে রয়েছে। আসিফ মনিরই করছে, হ্যাঁ, ওখানে সেনাপ্রধানের ডিসিশনই মেন। কে সরকার গঠন হবে ওটাও সেনাপ্রধান নির্ধারণ করে, কোন দেশের সাথে পাকিস্তান সরকার কোন চুক্তি করবে, কি বিরোধিতা করবে, এটাও সেনাপ্রধান নির্ধারণ করে। সবকিছুই সেনাপ্রধানরা নির্ধারণ করে পাকিস্তান আর্মি। এবং এই সেনাবাহিনীর হাতে যাওয়ার কারণে ৭১ পাকিস্তানের রাজনৈতিক নেতাদের হাতে ছিল না। ৭১ বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশে যে যুদ্ধটা জোর করে চাপিয়ে দিয়েছে, এটা সেনাবাহিনীর ডিসিশন, এটা পাকিস্তানের জনগণের দায়ী নেই। এজন্য পাকিস্তানের জনগণের আমাদের প্রতি দরদ এবং আমাদের মানুষের পাকিস্তানের জনগণের প্রতি দরদ এটা কন্টিনিউ আছে। বরং পাকিস্তানের জনগণ মজলুম সেনাবাহিনীর কাছে। যদি ৭১-এর ওই পরিস্থিতি, বাংলাদেশে যে সমস্যাটা তৈরি হইলো, এই সমস্যাটা কিভাবে মিটবে এটা নিয়ন্ত্রণ করবার বা ডিসিশন নেওয়ার জায়গাটা যদি পাকিস্তানের রাজনৈতিক নেতাদের হাতে থাকতো, জনগণের হাতে থাকতো, তাহলে সিদ্ধান্তটা অন্যরকম হতো, একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধানে যেতে পারে। কিন্তু সামরিক বাহিনীর হাতে থাকার কারণে এটা হয়নি। আর এই সামরিক বাহিনী কেন এটা করলো? কারণ তারা বাঙালিদের নিয়ন্ত্রণ মানবে না পাকিস্তান সেনাবাহিনী। এই জন্য ৫৪ সালে যখন এখানকার থেকে নির্বাচিত হলো, তখন তারা আমেরিকার সাথে একটি চুক্তি করলো। এবং পাকিস্তানি সেনাবাহিনীর আরেকটি রহস্য আমি বলি যে আপনাদেরকে, পাকিস্তানি সেনাবাহিনীর সব থেকে প্রভাবশালী অংশটা হচ্ছে পাঞ্জাবিরা। পাঞ্জাবিরাই পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে। আর এই পাঞ্জাবিরা এরাই একমাত্র জাতি যারা 1947-এ যখন নির্বাচন করা হলো যে ভারতের আপনারা কি স্বাধীনতা চান কিনা, আর স্বাধীনতা চাইলে ভারতের অংশ হবেন নাকি পাকিস্তানের অংশ হবেন, এই ভোটটা নেওয়া হলো 47-এ। যে ভোটের উপরে রাষ্ট্রটা ভাগ হইল, যে অংশের মানুষ বেশিরভাগ ভোট দিয়েছে যেদিকে, সেটা সেদিকে চলে গেছে। কিছু জায়গায় অনিয়ম হয়েছে। তো সেই ভোটে একমাত্র পাঞ্জাবিরাই চেয়েছিল যে ব্রিটিশদের কাছে যে আমরা স্বাধীনতা চাই নাই, ব্রিটিশ উপনিবেশিক শাসন কন্টিনিউ থাকে। হ্যাঁ, এর একটি কারণ আছে, সারা বাংলাদেশ এক, গোপালগঞ্জ আলাদা। এর রহস্যটা হচ্ছে যে ১৭৫৭ সালে, কথা আমার লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ইতিহাসগুলো ব্রেনে না থাকলে আপনি রাজনীতি বুঝতে পারবেন না, রাজনীতিটা কিভাবে তৈরি হয়। ১৭৫৭ সালে যে আমাদের এখানে যে
পলাশির যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে মীর জাফরের বিশ্বাসঘাতকতা যে ব্রিটিশ এখানে নিয়ন্ত্রণ নিল, যে ব্রিটিশদের সৈন্য এসেছিল কতজন? ওরা কি ব্রিটেন থেকে হাজার হাজার লাখ লাখ সৈন্যবাহিনী নিয়ে আসছে নাকি? কিছুই আনে নাই। ওরা মাত্র কয়েকজন ব্যক্তি কমান্ডার, কয়েকজন মাত্র ব্রিটিশ কমান্ডার ছিল। মূল নিয়ন্ত্রণে ছিল 5 জন, আর এরপর আর কয়েকজন ছিল অধস্তন ইয়েতে। তারা এখানে এসে যে এই তাদের যে বাহিনী ছিল, তার বাহিনীর প্রধান সৈন্য ছিল পাঞ্জাবিরা। তারা যখন বাংলায় ব্যবসা করে এবং তাদের নিয়ন্ত্রণের জন্য তাদের নিরাপত্তার অজুহাতে সৈন্যবাহিনী গড়ে তোলে কাশিমবাজার কুটিতে, তখন তারা দিয়েছিল যে তাদের সৈন্যবাহিনী কোথার থেকে নিবে, ব্রিটেন থেকে নিয়ে আসবে। ব্রিটেনে এত সুযোগ নেই, ব্রিটেনের জনসংখ্যা খুবই কম, তাদের নিজ দেশের ভূখণ্ডে তাদেরকে অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে রাশিয়ার ওখানে আগ্রাসন চলতেছে ওই যে বলকান অঞ্চলগুলোতে, সেটার মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে। জার্মানদের সাথে তাদের বিরোধ আছে, ফ্রান্সের সাথে তাদের বিরোধ আছে। তাদের লোক বল সৈন্য বল তো এখানে দিতে পারবে না তার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তারা কি করলো, তাদের এখানকার ব্যবসা করে যে অর্থ উপার্জন করলে অর্থ দিয়ে এই ভারতীয় উপমহাদেশের ভিতর থেকে সৈন্য সংগ্রহ, তো সংগ্রহ করলে বাংলাদেশের এই জায়গার থেকে একটা দূরবর্তী জায়গার থেকে তাদের লোক আনতে হবে, যাতে তাদের সাথে এদের কোনো পরিচয় সম্পর্ক বা আত্মার টান তৈরি না হয়। তাদের ভাষা বুঝবে না, তাদের আত্মীয়তা টান থাকবে না, রঙে বর্ণে পার্থক্য থাকবে, তাহলে তারা নিজেদেরকে ভিতরে সক্ষতা তৈরি হবে না। এর জন্য তারা কি করলো, এই পাঞ্জাবিদেরকে তাদের ব্রিটিশ সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করলো প্রচুর পরিমাণ। এবং এই পাঞ্জাবিদেরকে দিয়ে বাংলাদেশে হাজী শরীয়তুল্লাহ, তিতুমির বা যত এখানে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নির্বিদ্রোহ দমন করা, ব্রিটিশদের সৈন্য হিসেবে পাঞ্জাবি সৈন্যরা কাজ করত, পাঞ্জাবি সৈন্যরা কাজ করতে। এবং তাদের ভিতরে একটা বুঝ তৈরি হয়েছিল যে এখানকার মানুষ মুসলিম হিসেবে যদি তারা বিবেচনা করে, তাহলে তো তাদের ভিতর আবার দুর্বলতা এসে যাবে, তাদের ভিতর কঠোর হইতে পারবে না মানুষের প্রতি। এজন্য এরা তাদেরকে বুঝিয়ে দেয় যে এখানকার মুসলমানরা মূলত প্রকৃত অর্থে মুসলমান না, এরা হচ্ছে সত্যিকার অর্থে বুঝতে গেলে তারা হিন্দুই বা আধা মুসলমান। অর্থাৎ এইসব মুসলমানকে মুসলমান মনে করো না, এই কথা বলে তাদের বিরুদ্ধে বুঝ তৈরি করে এবং তারা সমানে এই জায়গাটায় ব্রিটিশদের সৈন্য হিসাবে এখানে দমন করতে থাকে। কিন্তু 47-এ যখন দেশ ভাগ হচ্ছে, 47-এ যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে, ব্রিটিশরা চলে যেতে চাচ্ছে, এই যে ইয়েতে আপনার আফগানিস্তান থেকে যখন আমেরিকা চলে যেতে চায়, তখন আমেরিকার যারা আফগানিস্তানে যারা আমেরিকার দালালি বা তারা বলছে দোভাষী আর কি, অর্থাৎ বাংলাদেশের 71-এর রাজাকারের মতো আর কি বিষয়টা, যে তাদের যারা রাজাকার ছিল বা সহযোগী ছিল আফগানের, তারা প্লেন ধরে ধরে চাকা ধরে পালাইলো না, আর যাতে ওরা চলে না যায় বা গেলের জন্য সাথে করে নিয়ে যায়। তো এই পাঞ্জাবিরা দীর্ঘদিন ধরে ব্রিটিশ আর্মির গুরুত্বপূর্ণ পার্ট হয়ে পুরো এই অঞ্চলের সকল ব্রিটিশ বিরোধী বিদ্রোহগুলোকে দমন করেছে। এখন ব্রিটিশরা যদি চলে যায় তাহলে তো তারা একটা প্রতিরোধের মুখে পড়বে, প্রতিশোধের মুখে পড়বে। বুঝা গেছে বিষয়টা? এই জায়গা থেকে পাঞ্জাবের গোপালগঞ্জে গেলে ঘরে ঘরে পুলিশ পাওয়া যায়, আছে না? প্রচুর পুলিশে দিয়েছে গোপালীদের, হ্যাঁ দিয়েছে, ওখানে দিয়েছে। পাঞ্জাবিদের ঘরে ঘরে এরকম সৈন্য, সেই সৈন্যবাহিনী হচ্ছে ব্রিটিশদের সৈন্য। আর ব্রিটিশরা চলে গেলে তো তারা বিপদে পড়ে। এর জন্য ব্রিটিশদেরকে বলছে যে তোমরা থাকো, তোমাদের যাওয়া লাগবে। এই ঘটনাগুলো মিলাই দিতে হবে, মিলতে হবে, তাইলে বুঝতে পারবেন কেন এটা হচ্ছে। তো তখন ব্রিটিশরা যখন চলে যাবে, তো তখন তাদের থাকতে বলছে। আর ব্রিটিশরা তারপর স্বাধীনতা দিয়ে গেলে তখন ব্রিটিশ আর্মির মধ্যে যারা পাকিস্তানের ওই পার্টের লোক ছিল, তারা ওই পার্টের সামরিক বাহিনী গড়ে উঠলো। যারা এই পার্টের লোক ছিল তারা এদিকে, বাঙালিটা খুব কম ছিল, ব্রিটিশদের চাকরিতে বাঙালিরা খুব কম যেত, আর তারাও নিতে চাইতো না বাঙালিদের। বিরোধটা বাঙালিদের সাথে ওদের সবসময় বেঁধে থাকতো। তো এই জন্য ওই ব্রিটিশ আর্মি যখন ভাগ হয়েছে, তখন পাকিস্তান সেনাবাহিনী যখন তৈরি হয়েছে, ওই পাঞ্জাবিদের দিয়ে পাকিস্তান সেনাবাহিনী তৈরি হয়েছে। ওই পাঞ্জাবিরাও এখনো পাকিস্তানের প্রভাব, পাকিস্তান সেনাবাহিনী ওই জায়গার থেকে তৈরি হয়েছে। এটা ওই ধারাবাহিক। এগুলো আজকে যে পরিস্থিতি রাজনীতি দেখছেন, এটা আজকের রাজনীতি অতীতের ধারাবাহিকতা। এটাকে যখন আমরা এই যে চেঞ্জ করতে চাবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে, চেঞ্জিংটা কি এটা। তো ওখান থেকে এই পাঞ্জাবিরা পাকিস্তান সেনাবাহিনীরও বড় প্রভাবশালী অংশ হয়ে উঠলো। তারা তো বড় প্রভাবশালী অংশ যখন হলো, যেই পাঞ্জাবিরা বাংলাদেশকে এত আন্ডারমাইন্ড করে, এখানকার মানুষকে এত অবজ্ঞার চোখে দেখে এবং এখানে দমন করে আসছে, তারা রাতারাতি বাংলাদেশের মানুষ সরকার গঠন করবে পাকিস্তানের, তারা তার অনুগত হবে, এটা তারা মানতে পারে। হ্যাঁ, ইমরান খানকে রাখে তাদের নিজের ওখানে।
যে বাঙালিদেরকে তারা মাথার উপর সুপিরিয়র হয়ে থাকবে, তাদের বস হয়ে থাকবে, এটা পাঞ্জাবি সৈন্যরা মানবে না, পাঞ্জাবিরা মানবে না। এটা মানবে না বলে তারা যখনই দেখতেছে যে 54 নির্বাচনে যখন ভাসানী বা ফজলুল হকের মতো ব্যক্তিরা জয়ী হচ্ছে, সরওয়ার্দীর মতো ব্যক্তিরা জয়ী হচ্ছে, তখনই তারা বুঝে নিয়েছে যে আমাদের এখন ভিন্ন রাস্তা খুঁজতে হবে। আর তারা প্রথমে যে ওই পাঞ্জাবি, এটা ঠিক মৌলানা ভাসানী সে বিরূপ প্রকৃতির লোক ছিলেন না, শেরে বাংলায় ফজলুল হক তো এরকম চরিত্রের লোক না, বাংলার বাঘ। এদেরকে অত সহজে সেই পাকিস্তান আর্মি এদেরকে অত সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না, তার একটা আলাদা পাওয়ার লাগে। যেই ব্রিটিশদের তারা এতদিন গোলামি করেছে, ব্রিটিশদের হয়ে ভূমিকা পালন করেছে, সেই ব্রিটিশরা যখন এখন চলে গেছে, এখন সেই ব্রিটিশদের দ্বারস্থ হইল। আজকের আমেরিকা কিন্তু ব্রিটিশ, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই আমেরিকাটা কিন্তু আমেরিকার ব্রিটিশদেরই কিন্তু ইয়ে ছিল, উপনিবেশিক শাসন ছিল। এবং আমেরিকাতে যারা আদিবাসী ছিল তাদেরকে তারা বিভিন্ন ধরনের রোগ বালাই, এই বিষয়টা আমাদের এখানে গতকালকের আলোচনার ভিতরে আমি বলছিলাম, আপনারা সবাই ছিলেন না, কিন্তু বলতে গেলে লম্বা হয়ে যাক, শর্ট টার্ম দিচ্ছি। সেটা হচ্ছে যে এই ব্রিটিশরা যেখানে উপনিবেশিক শাসনে গেছে সেখানেই দুর্ভিক্ষ আর মহামারী বেড়ে গেছে, সেখানেই দুর্ভিক্ষ আর মহামারী বেড়েছে। তারা সবসময় চেয়েছে ওই জায়গার অধিবাসীদেরকে একদম শেষ করে দিতে, সংখ্যা কমিয়ে ফেলতে, যাতে সংখ্যা বেশি থাকলে তো তাদের প্রতিরোধ শক্তি বেশি থাকে, আর সংখ্যা যদি কমে যায় উপনিবেশিক শাসনে, আর তারা যদি অসুখ বিসুখের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তার প্রতিরোধ তারা করতে পারবে না। এই যে শেখ হাসিনা করোনার পরে বললো না যে ভ্যাকসিন নিয়ে এসে সুস্থ করে দিলাম সবাই রে, আর তারা এখন আমার বিরুদ্ধে মিছিল করে বেড়াচ্ছে, এই কথা বলেছি। এইরকম ব্রিটিশরা এসে যেখানেই গেছে সেখানেই তারা মহামারী সাথে নিয়ে গেছে। আর এই মহামারীটাকে যখন কন্ট্রোল করার প্রয়োজন হয়েছে, আবার তারাই ভ্যাকসিন আবার ওষুধ দিয়েছে, আবার আর এক সময় আবার করছে, যে সেই বাংলায় যে গানের মতো যে সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ছাড়ো। এদের শাসনটাই ছিল এইরকম। আজকের অনেক রাজনৈতিক নেতারা ক্রিমিনাল টাইপ দেখবেন, কোর্টে সে থানাতে সেই লোক পাঠিয়ে মামলা দেওয়ায়, পুলিশকে দিয়ে আবার সেই গ্রেপ্তার করায়, আবার সে আবার ওকে সুপারিশ করে ছাড়াই নিয়ে আসে, সে আবার মামলা মিটাই দেয়, দিয়ে কি করে ওকে তার অনুগত। ব্রিটিশরা একটা উপনিবেশিক শাসনকে জিয়ে রাখার জন্য এই পলিসিগুলো করে। তারা একবার তাদের রোগ জীবাণু ছড়িয়ে দিয়ে মহামারী বানায় গ্রামকে গ্রাম উজাড় করে মানুষ মেরে ফেলতো, আবার আরেক সময় আবার একটা প্রতিকার নিয়ে এসে আবার দিয়ে আবার মানুষের কাছে তারা আল্লাহ প্রেরিত একটা মহাপুরুষ মানে সেই উদ্ধারকর্তা আর হিন্দুদের কাছে দেব দেবীতে পরিণত হতো। আচ্ছা, বুঝতে পারলাম। এইভাবে ব্রিটিশরা পৃথিবীতে নিয়ন্ত্রণ করেছে। তা আমেরিকায় যখন তারা গেল, আমেরিকায় যখন তারা গেছে, তখন আমেরিকাতে যারা আদি বসবাসকারী ছিল তাদের সংখ্যা কমই ছিল। তাদেরকে তারা কি করলো, তাদেরকে ওই জায়গায় মহামারী দিয়ে তাদেরকে কমাইতে থাকলো সংখ্যা। আর এদিক ব্রিটেন থেকে তারা লোক উঠে আমেরিকায় নিয়ে যেতে থাকে। সেটা কিভাবে নিল? এই কারণে দেখবেন আমেরিকার ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি। এটা হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ। কোথা থেকে এত জনসংখ্যার ভাষা চেঞ্জ হয়ে গেল কি করে? তারাও তো আমাদের এখানে 200 বছর শাসন করলো, তো এই দেশের সব ভাষা বুঝে যায়। দেখেন তো কোন একটা এলাকার লোক সব শুধু ইংরেজিতে কথা বলে এবং ইংরেজি তাদের মাতৃভাষায় পরিণত হয়ে গেছে, তা তো হয়। তাহলে ওখানে ইংরেজি হলো কি করে? ইংরেজি আলা লোকই ওখানে চলে গেছে আমেরিকায়। সেটা কি করছে যে ব্রিটেনে যারা বিভিন্ন অপরাধে তুচ্ছ অপরাধ মনে হইলে আবার বিরোধ থাকলে ওখানকার ওই সমাজের প্রতিপক্ষকে কি করতো, উঠাই নিয়ে চলে যেত, যে আমেরিকাতে দ্বীপান্তর করে দিয়ে চলে আসতো, বলতো যে ওই জায়গায় বসবাস করো তোমরা। এবং ব্রিটেনের যত উচ্ছৃঙ্খল এবং উদ্ভট চরিত্রের লোকগুলোকে তারা আমেরিকাতে রেখে আসে, উঠাই নিয়ে। হ্যাঁ, উপরে থাক, ওইটুকু থাক, হ্যাঁ ওইটুকু থাক। ও আচ্ছা আচ্ছা, এই কলম হাতে থাকলে লেখা হয়ে যাবে, এইটা না? আর ওইটা কই?
না না এটা ঠিক আছে। অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে ব্রিটিশরা যেটা করলো, আপনারা এদিক খেয়াল করেন, ব্রিটিশরা যেটা করলো ওখানকার স্থানীয় যেটা পূর্বের দিক ওখানে থাকতো তাদেরকে তারা এইরকম করে বিভিন্ন রোগ বালায়, এই গুটি বসন্ত, এই কলেরা, এই টাইফয়েড, এই সব দিয়ে জীবাণু ছড়ায়। তারা তো তখন গবেষণায় তারা আগায় গেছে। তারা ব্রিটেনে তারা বলতেছে যে তারা তখন রেনেসাঁ হয়েছে, তারা তখন আলোকিত যুগে প্রবেশ করতেছে আর ইনলাইটেনমেন্ট এইটা বলতেছে তারা, যে তারা তখন আলোকিত হচ্ছে তারা। আর ওই সময় তারা তাদের ওখানে একসাথে তারা জীবাণু আবিষ্কার করতে পেরেছে, কিভাবে রোগের চিকিৎসা, রোগ তৈরি হয় কি করে এটাও তারা জানতে পারছে, আর কিভাবে রোগের নিরাময় হয় সেটাও তারা বের করতে পেরেছে, ভ্যাকসিনও তারা বের করতে পেরেছে। এখন এই দুটোকে তারা ব্যবহার করতেছে খেলার মধ্যে, কখনো জীবাণু পাঠিয়ে দিতেছে, আবার কখনো ভ্যাকসিন পাঠিয়ে দিতেছে। এই খেলার মধ্য দিয়ে তারা একটি সমাজকে নিয়ন্ত্রণ করতেছে, ওই জায়গার দিকে থাকার চেষ্টা করতেছে তারা। এইভাবে তারা ওই, বিশেষ করে আমাদের এই ভূখণ্ডের সংখ্যা অনেক বেশি ছিল, এই জায়গাটাতে তারা ওইভাবে নিশ্চিহ্ন করতে পারে নাই, কিন্তু নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমেরিকা এবং অস্ট্রেলিয়া ভূখণ্ডতে তারা যেগুলো স্থানীয় অধিবাসী ছিল ওখানে তাদেরকে তারা শেষ করে দিয়ে এবং সংখ্যা একেবারেই কমে ঝোপে ঝাড়ে এখান সেখান তারা পালায়, যে ওই যে এখন যেটা জঙ্গলি জীবনযাপন করে না, দেখায় আদিবাসীরা, আসলে তাদেরকে তারা বাধ্য করেছিল জঙ্গলে চলে যেতে। আজকে যদি এই জায়গায় কেউ এসে এই রকম দমন পীড়ন শুরু করে, আর একটা মানুষ একটা অংশ বাঁচার জন্য যদি পাহাড়ে আর জঙ্গলে যে আশ্রয় নেয় এবং এটা কয়েক পুরুষ কন্টিনিউ করে, তাহলে কয়েক পুরুষ কন্টিনিউ করার পর তার বংশধররা দেখবেন জঙ্গলের মতোই অভ্যস্ত হয়ে পড়ে, পাহাড়ের মতোই অভ্যস্ত হয়ে পড়ে, তখন তাদেরকে ডাঙায় আনলে আপনি আনতে পারবেন না। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। ইতিহাসের এই রহস্যগুলো জানলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীটাকে নিয়ে তারা কিভাবে বিপর্যয় সৃষ্টি করেছে। এইভাবে তাদেরকে জঙ্গলে পাঠিয়ে দেয়। এখন তারা তাদের পূর্বপুরুষরা মারা গেছে, অত্যুষীরা এখন জঙ্গলের মধ্যে পোশাক পরিধান করতেছে, খাচ্ছে। এটা ছাড়া তারা বাধ্য ছিল, তারা উপকূলে থাকলে মারা যেত, সমতল ভূমিতে থাকলে। তাদেরকে এটা বাধ্য করেছে, এখন তারা এইভাবে থাকতেছে। এখন বলতেছে যে এগুলোকে বলতেছে আদিবাসী, হ্যাঁ, আর সেই সাথে বলতেছে যে এগুলো অসভ্য, বর্বর, এরা এখনো সভ্যতা। এবং তারা দেখবেন যে পূর্বপুরুষ থেকে তারা এই সাদা চামড়ার লোকগুলোকে দেখলে এই আদিবাসীরা ভয় পায়, অথচ ওরা বাঘকে দেখলে ভয় পায় না। আমাজন জঙ্গলে যে দেখেন, ইতিহাসগুলো দেখেন, ইয়েতে কেন এটা হচ্ছে। আর ইয়েতে দেখাই তো, এই যে ডিসকভারি চ্যানেলগুলোতে দেখায়, এটা চ্যানেলে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায়, তারা মানুষ দেখলে ভয় পাচ্ছে, অথচ সে সাপ দেখলে ভয় পায় না, তারা বাঘ দেখলে ভয় পায় না, তারা ওই জঙ্গলের মধ্যে আরো হিংস্র প্রাণী আছে, সিংহ আছে, এগুলো দেখলে ভয় পাচ্ছে না, কারণ এগুলোর সাথে বসবাস করে তারা এক ধরনের কলাকৌশল রক্ত কেটে ফেলেছে। কিন্তু এই মানুষগুলোকে দেখলে ভয় পায় কেন? কারণ উত্তরাধিকার সূত্রে তারা জানে যে ওইগুলো আমাদের শত্রু, এই চেতনাটা তাদের ভিতরে রয়ে গেছে। এই মানুষগুলোকে এইভাবে রেখে ওই ভূখণ্ডটা তাদের নিজেদের তৈরি করে নিয়েছে, এবং ওই ভূখণ্ডে তারা এখন সংখ্যা গরিষ্ঠ হয়ে রয়েছে, পুরো ভূখণ্ডটা তার। এই কিছুদিন আগের কথা, এই যে কি যেন রানী এলিজাবেথ মৃত্যুর আগেও কিন্তু থমাসে চিঠি লিখেছিল অস্ট্রেলিয়া, আপনাদের জানা আছে কিনা, বিবিসিতে কিন্তু খবরটা মিলেছিল। কারণ অস্ট্রেলীয়রা এখন জানে সেই ইতিহাসটা। এখন অস্ট্রেলীয়রা ঠিক হয়ে গেছে যে কেন আমাদের পূর্বপুরুষদেরকে জোর করে উঠাই নিয়ে আসা হয়েছিল এখানে। ব্রিটেন থেকে তার ছোট ছোট শিশুকে, 10 বছর, 12 বছর, 14 বছরের শিশুদেরকে হঠাৎ করে হারায় যেত। এরকম হাজার হাজার শিশু হারায় গেছে। এই শিশুগুলোকে উঠাই নিয়ে জাহাজে উঠাই নিত তারা, উঠাই নিয়ে সেই শিশুগুলোকে নিয়ে জাহাজে করে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়, নামাই দিয়ে চলে আসে। অস্ট্রেলিয়াতে তাদের আধিপত্য বাড়াইতে হবে, কর্তৃত্ব বাড়াইতে হবে। কারণ ওই শিশুগুলো বড় হয়েছে, এখন তাদের দাদা বা দাদার দাদা বা দাদার বাবা মা তারা ওই ব্রিটেন থেকে আসা, এইটা কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন তারা অনুসন্ধান করতেছে যে আমাদের পূর্বপুরুষরা 3 পুরুষ 4 পুরুষ আগে আমাদের পূর্বপুরুষরা কোথায় ছিল, এই ভূমিতে আমাদের অধিকার আছে, এই দাবি করতেছে। এই জন্য যে রানী এলিজাবেথ তার মৃত্যুর আগে ক্ষমা চেয়ে গেছে, এবং ব্রিটিশ রাজ পরিবারে এই ডকুমেন্টস গুলো সংরক্ষিত, যা পৃথিবীর কেউ দেখতে পায় না। এইভাবে তারা আমেরিকা নিয়েছে, তারা ওই অস্ট্রেলিয়া নিয়েছে। এখন আমেরিকা এইভাবেই
ব্রিটেনের সাথে আমেরিকার একটা সখ্যতা কখনো ভাঙবে না, এটা জেনে রাখবে। আমেরিকা চেয়েছে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাক, ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। এবং আমেরিকার সাথে ব্রিটেন চেয়েছে আমেরিকা দ্বিতীয় মহাযুদ্ধে এসে যুক্ত হোক, আমেরিকা যুক্ত হয়েছে। অর্থাৎ এখনো মূলত ব্রিটেনেরই নিয়ন্ত্রণে আমেরিকার সাথে থাকে। পাঞ্জাবিরা কি করলো, তারা তখন বাঁচার জন্য যখন ব্রিটেনের দ্বারস্থ হইলো যে এখন তো বাঙালিদেরকে তো আমরা দমন করে এসেছি, সেই বাঙালিরা এখন সরকার গঠন করতে যাচ্ছে, তারা যদি সরকার গঠন করে তা আমাদেরকে তো উচ্ছেদ করে দিবে, আমাদের তো আর সহ্য করবে না, সেনাবাহিনী থেকে বের করে দিবে, আমাদেরকে বিচারের আওতায় আনতে পারে। ইতিপূর্বে তো তারাই এখানে দমন পীড়ন চালিয়েছে, যেমন ভূপালী পুলিশগুলো হচ্ছে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাইছে ২৬-২৪ আন্দোলন। তো ঠিক ওই পরিস্থিতি তৈরি হয়েছে। তখন এই পাঞ্জাবেরা এটা নিয়ে যখন ব্রিটেনের কাছে গেল, তো তখন ব্রিটেন তো দুর্বল, এই ব্রিটেনের সেই শক্তি নাই, ও এখন সেই বুড়ো বাঘের মতো, দাঁত ভাঙা বাঘের মতো, ও বাঘের আর কিছু করার শক্তি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো সে গোলাইতে পারে নাই বলে আমাদের স্বাধীনতা দিয়ে ভাগছে সে নিজে। এই জন্য ব্রিটেন তো তাকে রক্ষা করতে পারবে না। ব্রিটেন তখন মধ্যস্থতায় আমেরিকার সাথে চুক্তি করিয়ে দিল যে তোমরা তোমাদের জায়গায় থাকবা, বাঙালিরা সরকার গঠন করলেও তোমাদের কিছু করতে পারবে না। এই চুক্তিটা যখন করলো, তখন মৌলানা ভাসানী ইউরোপে সফরে রয়েছেন, উনি ফেরার পথে এই চুক্তির প্রচন্ড বিরোধিতা করে উনি ওই সরকারে যোগই দিলেন না। এবং এই যে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করার মূল রহস্যটা এই জায়গায় কাকমারি সম্মেলন আগে, এই জায়গায় যে ওই সরকারে কেন আমরা যাব, এই চুক্তিটা বাতিল হবে, তারপর আমরা সরকার গঠন করব। কিন্তু শেরে বাংলা ফজলুল হক এবং হোসেন সৈয়দ সরওয়ার্দী সরকার গঠন করে ফেললেন, সরকার গঠন করে ফেললো তারা, ওই চুক্তিকে মেনে নিল পাকিস্তান আর্মি। ওই চুক্তি মেনে নিলে বাংলাদেশের রাজনীতি শিখতে হইলে আর ইতিহাস জানতে হইলে এই সময়ের ইতিহাসটা, এই টাইমের ইতিহাসটা জানতে হলে আবুল মনসুর আমার দেখা রাজনীতির 50 বছর বইটাকে যারা পড়তে আগ্রহী তারা পড়ে নিল। এই জায়গায় এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, আর মৌলানা ভাসানীর জীবনী পড়লে সেখানেও পাওয়া যাবে। তো এই জায়গাতে এই ঘটনাটা ঘটলো, মৌলানা ভাসানী ওই সরকারে যোগী দিলেন না, যোগী না দিয়ে উনি বাইরে থাকলেন, কিন্তু তারা সরকার গঠন করলেন। কিন্তু সরকার গঠন করলেও তারা স্বাচ্ছন্দ্যে সরকার চালাইতে পারল। তারপরে তো 58-তে এসে আইয়ুব খান ক্ষমতা নিয়ে নিল, ওই চুক্তির বলে ক্ষমতা নিয়ে নিল, এবং ওই চুক্তি এখনো বহাল আছে। এবং ওই চুক্তির যে এখনো পাকিস্তানকে টানতে হচ্ছে যে সেনাবাহিনী রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনী ওখানকার সরকার কি হবে সেটা নিয়ন্ত্রণ করে, ওখানকার সরকার কোথায় কি চুক্তি করবে, কার সাথে যুদ্ধ করবে না কি করবে, সেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। এইটা হচ্ছে পাকিস্তানের রাজনীতি। পাকিস্তানের এই রাজনীতির জেরে আমাদের দেশের ৭১টা এসে হাজির হইলো, এবং এই ৭১-এ এই যুদ্ধটা আসলো। আর ওই দাদার ভূমিকা পালন করে, নানির ভূমিকা পালন করেছে ব্রিটেন, যে জায়গাটায় এই যে আমাদের তারেক রহমান যখন শেল্টারের জন্য করলো কি ব্রিটেনে চলে গেল, আবার এই নওয়াজ শরীফ চলে গেলে ব্রিটেনে চলে যায়। আর ভারত আওয়ামী লীগের তার ব্রিটেনে যাওয়া লাগতেছে না, এখানে দাদার বাড়ি পাশে সে পেয়ে গেছে আর কি, এই যে জায়গাটা এরা এই জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ ওরা এখন আমাদের মুরব্বী রাষ্ট্রের ভূমিকা পালন করতেছে। তো যে জায়গা থেকে আসলো কথাটা, যে ৭১-এ এই যে ঘটনা, পাকিস্তানের রাজনীতিটাকে যখন সামরিক বাহিনীর হাতে চলে গেছে, তখনই হচ্ছে এই ৭১টা অপরিহার্য হয়ে গেছে। আইয়ুব খান ক্ষমতায় এসেছে এবং আইয়ুবের বিরুদ্ধে ৬৯-এর গণ অভ্যুত্থান হলো, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের যেটা প্রাপ্য সেটা কিন্তু পাওয়া গেল না। না পাওয়া গেলে তার ২ বছরের মাথায় ৭১-এর যুদ্ধ এসে গেল। কেননা একটা অভ্যুত্থান যখন হয়, মানুষ যখন সম্মিলিতভাবে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন তাদের কিছু আকাঙ্ক্ষা থাকে, কিছু ক্ষোভ থাকে। এই ক্ষোভ এবং আকাঙ্ক্ষার থেকে তার একটা আন্দোলনের নামে জীবন দেয়, কিন্তু সেটা যখন অর্জন হয় না, গড়িমসি শুরু হয় ওটা পাওয়া না পাওয়ার, তখন কিন্তু আরেকটি বিপ্লব অপরিহার্য হয়ে যায়। এই আরেকটি বিপ্লব ৭১-এ সংগঠিত হলো এবং সেটা যুদ্ধের রূপ নিল। কিন্তু এই বিপ্লবটা আবার হাতছাড়া হয়ে গেল ৭২-এ। এই প্রতিটা জায়গায় ভারতের কর্তৃত্ব বা বাইরের আধিপত্য আমাদের আকাঙ্ক্ষাকে করছে, বিনষ্ট করেছে। এই এখান থেকেই এই মাথা মনে হচ্ছে না সামনেরটাই, এখান থেকে ৭১ এসেছে। যেমন ২৪-এর অভ্যুত্থান কিন্তু এখনো অর্জন হয়নি। ২৪-এর যে আকাঙ্ক্ষা মানুষের, যে আকাঙ্ক্ষায় মানুষ রাস্তায় নেমেছিল, তা কিন্তু এখনো অর্জিত হয়নি। এটা অর্জিত না হইলে এটি আরেকটি অভ্যুত্থান খুবই শর্ট টাইমে বাংলাদেশে আসবে, এটা জেনে রাখেন। খুবই শর্ট টাইম। এই শর্ট টাইম বলতে গেলে আমি বলতেছি না ২-৩ মাস, এটা হতে পারে আগামী ২ বা ৩ বছর থেকে পরবর্তী ৫ বছর, অর্থাৎ ৩ বছর পরের ৩ বছরকে আপনি মাথায় রাখেন।
এই নির্বাচনের পরে কে আসে ক্ষমতায়, সে আসলে আবার সে কি করে, মানুষ স্বভাবতই তো মারামারি গন্ডগোল করে, সব শেষ মাথায় জীবনের ঝুঁকিটা নেয় শেষ প্রান্তে, তার আগে সকল সম্ভাবনাকে দেখতে থাকে। এটা কিন্তু স্বাভাবিক, আপনিও আপনার ব্যক্তি জীবনে এটা করবেন। একটা জাতীয়তায় সে তার নিজের জায়গাতে যতদূর সম্ভব সে চেষ্টা করে যে একটু ধৈর্য ধরে রক্তপাত ছাড়া আমার এই সমস্যাটার সমাধান হয়ে যায় কিনা দেখি। শেখ হাসিনারও ধাপে ধাপে দেখেছে দেশের মানুষ, ধাপে ধাপে দেখছে, না জানি আচ্ছা 5 বছর গেল তো, আচ্ছা দেখি এরপরে কি করে, জোর করে আসে, আচ্ছা দেখি ভালো কাজ করে কিনা। আচ্ছা বিএনপি যখন দেখছে যে না আর হচ্ছে না, কোলাচ্ছে না, তখন দেখছে বিএনপি আন্দোলনের নাটক করতেছে, তখন ভাবতেছে আচ্ছা ঠিক আছে, তো বিএনপি যদি পতন ঘটায় বিএনপির সাথে থাকি। মানুষ চিরামুড়ি বেঁধে 1 সপ্তাহ আগে শীতের ভিতরে সে নদী হচ্ছে সাতরায় যে বসে থাকছে না, নিজের টাকা খরচ করে খাইছে না, কিসের আশায়? হাসিনার অত্যাচার অতিষ্ঠতার হাত থেকে বাঁচতে চায়। দেখি তো কিছু হয় কিনা। কিন্তু একটি পর্যায়ে বিএনপির এই ধোঁকাবাজি রাজনীতির কাছে মানুষ হতাশ হয়ে পড়ে, আন্দোলন ডাকে, ঢাকায় ডাকতেছে না, সামনে ডাকবো, এই ঈদের পরে ডাকবো, এই রমজানের পরে ডাকবো, কুরবানির পরে ডাকবো। তারপরে যখন সমস্ত মানুষ আশা নিয়ে ঢাকায় চলে যায়, সামান্য একটি কিছু বিস্ফোরণ হয়, 144 ধারা জারি করে, কারফিউ জারি করে, মিটিং এখান থেকে নিয়ে ওখানে চলে যায়, সকালের মিটিং বিকালে চলে যায়। আবার যদি একটা মিটিং করে, একটা বোমা ফুটলে ভাইয়ের দৌড় মারিয়ে চলে যায়। মানুষ একের পর এক হতাশ হইতে থাকে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না। শেষে এসে এই অভ্যুত্থান হয়। যাদের কোনোদিন জীবনে চিনে নাই, যাদের বয়স একেবারেই ছোট, নামও জানে না, বাপের নামও জানে না, বাড়ি কোথায় জানে না, কিছুই জানে না, শেষ পর্যন্ত, এবং ওরা আন্দোলনও সরকার পতনের আকাঙ্ক্ষার থেকে করে নাই, সূচনাটা করেছে কোটা সংস্কারের জন্য, যাতে বিসিএস পরীক্ষা দিলে তারা যেন প্রতিযোগিতায় যে চাকরি করতে পারে। কোটা থাকলে তারা এই প্রতিযোগিতায় পারে না, কারণ সেখানে সুস্থ প্রতিযোগিতা হয় না। এরপরে হয় দুর্নীতি। মূলত এই ক্ষোভ থেকে আন্দোলনের সূচনা হয়েছে। কিন্তু এই আন্দোলনটা যখন একটা পর্যায়ে চলে গেছে, তখন সাধারণ মানুষ আকাঙ্ক্ষা করতেছে যে বুঝি এই আন্দোলনের ভিতর ঢুকলে মনে হয় হাসিনার পতন হয়ে যাবে। হয়েছেও তাই। তখন আমি বলতাম যে রাস্তায় একটা কারোর যদি একটা বিড়াল বা কুত্তা মারা যায়, তবুও দেবেন বাংলাদেশ আগুন জ্বলবে। কারণ ওই কুত্তা নিয়েও যদি আন্দোলনে দাঁড়ায়, আমার কুত্তাটা কেন মারা গেল, আমি সরকারের কাছে বিচার চাই, কৈফিয়ত চাই, তাও দেখবেন লোকজন এসে জমা হয়। অর্থাৎ এমন একটি মানে বাংলাদেশের পরিস্থিতি হয়েছিল, সেই একেবারে মানে সেই জ্বলন্ত অঙ্গারের মতো, যে একটা টুকা দিলে আগুন ধরে যাবে, এই যে দাবানল হয় যেরকম। এবং সর্বশেষ মানুষ ক্ষুব্ধ হয়েছে 7ই জানুয়ারির নির্বাচন। বিএনপির পক্ষ থেকে বলা হলো অসহযোগ আন্দোলন, এটা সেটা করা হইলো, কিন্তু নির্বাচন করে গেল, বিএনপির আন্দোলন বন্ধ হয়ে গেল। অসহযোগ আন্দোলন হয়নি, বললো ট্যাক্স দিয়ে না, খাজনা দিয়ে না, এটা দিয়ে না, ওটা দিয়ে না, বিদ্যুতের বিল দিয়ে না, শুধু মুখেই বললো। বিএনপির নেতারাও বিল দিতেছে, বাস্তবে কোনো কাজ হলো না। বিএনপির ভিতরের একটি অংশ এটা করতে দিল না। যখন সব ব্যর্থ হলো, তখন দেশের মানুষ তখন একদম সর্বশেষ পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে গেছে। এই হতাশাগ্রস্তের পর্যায়ে এই আন্দোলনটা সামনে পেয়েছে, মানুষ ঢুকে গেছে, মানুষ আন্দোলনে ঢুকে গেছে। তখন ছাত্ররা একটা অংশ কোটা নিয়ে সন্তুষ্ট হয়ে ফেরত আসবে, কিন্তু কোটা নিয়ে ইতিপূর্বে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আরেকটা অংশ বিশ্বাস পাচ্ছে না, তারাও কিছুটা দেশের জনগণের মানুষ আকাঙ্ক্ষা উপলব্ধি করতে পারতেছে যে মানুষ তো সরকারের পতন চাই এরকম। কিন্তু বিএনপির সাথে খোঁজ নেয়, জামাতের সাথে খোঁজ দেয়, কেউ খোঁজ খবর নেয় না, কেউ যোগাযোগ করে না তাদের সাথে। কথা বলতে চাইলে কেউ কথা বলে না, পাশ কাটে। তাই বিএনপি বলে আন্দোলন আমাদের না, এমনি আমাদের তাদের দাবির প্রতি সমর্থন আছে, বাস শেষ, কথা দিয়ে শেষ করে দিচ্ছে। জামাতের নেতারা শিবিরের নেতাদেরকে বলে দিচ্ছে যে তোমরা এই আন্দোলনে যোগদান করো না, এমনি কোটা আন্দোলন হিসাবে যেটুকু করার সেটুকু করো, সরকার পতনের দিকে যেও না। এটা জামাতও করতেছে। এটা আজকে তারা স্বীকার এখনো করেনি, ভবিষ্যতে করতে বাধ্য হবে। এখন তারা ক্রেডিট নিতেছে, এই ক্রেডিট ওদের কারণ নাই, ক্রেডিট হচ্ছে সাধারণ মানুষের, একেবারেই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। আবু সাইদের বাবা কোনো রাজনৈতিক দলের লোক নয়, সে জীবন দিয়েছে। এই দেশের যতগুলো মানুষ শহীদ হয়েছে, তা কেন তাদের তালিকা তৈরি হচ্ছে না? কারণ তালিকায় ঢুকতে হইলে যে হ্যাডাম হইতে হয়, সেই হ্যাডামালা পরিবারের সন্তানরা মরে নাই, মরেছে সাধারণ পরিবারের লোকেরা, যারা কোর্ট কাছারি চিনে না, যারা অফিস আদালত চিনে না, তারা জন্ম সনদ রাখে না, কিভাবে জন্ম সনদ করতে হয় জানে না, কিভাবে এনআইডি করতে হয় জানে না।
আর এগুলো নিয়ম তৈরি করে দিয়েছে তারা যে এইভাবে দরখাস্ত নিয়ে আসে তারপর তালিকায় নাম উঠাইতে হবে। এই তালিকা তারা বুঝে না। যে ইতিহাসটা আরেকটু স্মরণ করাই দিই, ব্রিটিশরা এদেশে এসে যে ওয়াক্ফ সম্পত্তির কথা এসেছিল, কিভাবে নিয়েছিল কৌশলটা জানেন? এখানে যখন ইসলামিক শাসন ছিল ব্রিটিশ শাসনের পূর্বে, তখন এত খাতা কলম ছিল না, কাগজের ডকুমেন্টস মানুষের রাখতে হতো না। তখন জমির মালিক সন্তানদের ভিতর বন্টন হচ্ছে, কথা বলে বন্টন হয়ে যাচ্ছে, সামাজিক ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হতো। এরকম ভলিউম কাগজ আর ডকুমেন্ট সংরক্ষণ করতে হতো না, সার্টিফিকেট কিছু কারাই চলতো না। কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় আসার পরে তারা কিছু লোকের হাতে সার্টিফিকেট দিল, তাদের পছন্দসই দালালদের হাতে তাদের জমির মালিকানার সার্টিফিকেট দিল, দিয়ে ওইগুলো দেওয়ার পরে বলছে যে যেসব জমি, যাদের কাছে জমি আছে তারা সনদ দেখান। এবার যখন সনদ দেখাইতে পারে না, সনদ না দেখাইতে পারলে ওটা বাজেয়াপ্ত। আজকে ইন্ডিয়া যে পলিসি করতেছে, নাগরিকত্ব সনদ নিতে হলে এই পাসপোর্ট লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। একটা গরিব মানুষ, দরিদ্র মানুষ, সে কি এগুলো নিয়ে বেড়ায় নাকি? সে কোথা থেকে সরবরাহ করবে? সরবরাহ করতে পারে না। তুমি ভারতীয় না, তুমি বাংলাদেশি। ওই যে বিবিসি একটা প্রতিবেদন দিয়েছে, দেখছি গতকাল, এক মহিলার পাইছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফুস করা। তারা কি কাগজ তৈরি করে বেড়ায় নাকি? আজকে যেমন পেরেছে কি স্কুলে ভর্তি হতে হলে জন্ম সনদ লাগবে, জন্ম সনদ নিবেন, পৌরসভায় যাবেন, দিতে পারবে না, বলবে যে ন্যাশনাল এর থেকে আসতে হবে। ন্যাশনালে যাবেন, সার্ভারে কাভার করতে পারতেছে না, ভর্তি করাইতে পারতেছে না। মানে হাসিনা চেয়েছিল দেশের মানুষজন লেখাপড়া না শিখে, এগুলোকে মাইনাস করে দিবে এইবার। এই যে পলিসি, এই পলিসি যখন ব্রিটিশরা করে জমির জায়গা দেখাইতে পারিনি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি, বিপুল পরিমাণ সম্পত্তি, সাথে সাথে মালিকানা বাজেয়াপ্ত করেছে। যে সকল মুসলমানরা এই জমির মালিক ছিল তারা নিঃস্ব হয়ে গেছে, ভূমিহারা হয়ে গেছে, ভূমিহীন হয়ে গেছে তারা। আর ওই জমিগুলো নিয়ে ওইগুলোকে একত্রিত করে এক এক জায়গায় এক একটা জমিদার বসিয়ে দিয়েছে, যেই জমির মালিক এগুলো এই জমিদাররা থাকবে, এদের কাছ থেকে নিয়ে তোমাদের জমি চাষ করবে। এইটা দিয়ে তারা যে জমিদার শ্রেণী তৈরি করে দিল, এই জমিদারটা দিল কাজে তাদের দালাল গুলো। এই কুষ্টিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাপ দ্বারা সবগুলো ব্রিটিশদের দালাল, সে নিজেও দালাল। এইগুলোর হাতে উঠিয়ে দিল তারা। এইভাবে উঠিয়ে দিয়ে তাদেরকে যখন অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে দিল এবং রাষ্ট্রীয় ক্ষমতার পদগুলোতে তাদের বসিয়ে দিল, জমিদারদের হাতে বিচার ফাইসালার দণ্ড দিয়ে ক্ষমতা দিয়ে দিল, এমনকি হত্যা করারও অধিকার রাখে তারা। তাদের কথা না শুনবে, তাদের কোনো বিচার হবে না। এই জমিদারি বিক্রি করে দিল তারা, যে বন্টন করে দিল। এইভাবে যে একটা শ্রেণী তৈরি করে দিল, ঠিক এইরকম কোন প্রসঙ্গের থেকে এই ব্রিটিশদের প্রসঙ্গে গেলাম? না, জন্মসনদের কথা পরে বলছি। 24 শহীদের তালিকা, হ্যাঁ ঠিক বলছেন। এইটা এই 24 শহীদ এবং আহতদের তালিকা এবং 24 যুদ্ধদের তালিকা যখন করতে যাচ্ছে, তখন এই সাধারণ মানুষ, যে ছেলেটা মারা গেছে দেখছেন আবু সাইদের বোন, সে কি লেখাপড়া জানে? কত সরল একটা মহিলা, কাঁদছে তার ভাইয়ের চোদ্দ, সে দৌড়াবে কোথায়, কার কাছে যাবে এসব সনদ তৈরি করতে, এই ডকুমেন্টস দিতে? এইগুলো তখন হয়নি। যে কয়টা এলিট স্টার শহীদ হয়েছে, আমি দুঃখিত এই ভাষাটা ব্যবহার করার জন্য, শহীদদের সকলেরই মর্যাদা রয়েছে, আমি কাউকে অবজ্ঞার জন্য স্টার শহীদ বলতেছি না, কিন্তু একটি স্যাম্পল বের করে নিয়ে এসে শুধু তাকে সম্মান করার মধ্য দিয়ে সবটাই শেষ করে দিবেন? আবু সাইদ, মুগ্ধ কয়েকটাকে নিয়ে এসে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন, আর এদিকে আরো হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, তাদেরকে নামের তালিকাও আসলো না, তারা বলতেও পারলো না, তারা জানেও না কোথার থেকে কিভাবে তালিকাবদ্ধ হতে হয়, তাদের খোঁজও নেওয়া হয় না। অর্থাৎ সব জায়গায় এই যে রেওয়াজ তৈরি করা হয়েছে, যে এই রেওয়াজটা তৈরি করে ফেলা হইল, এবারও তাই হইল, তাদের তালিকায় আসলো না। তা এই যে ঘটনাটা, এইভাবে বারবার এই মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে। আমি যে কথা, আরো আগে আমার আর একটা কথা ছিল, এর আগে আমি হারিয়ে ফেলছি এই মাথার থেকে। এটা মূল বিষয়টা কোনটা বলতেছিলাম? না, তারও আগে একটা বিষয় ছিল, একটা বিষয় থেকে আমি যেতে যেতে উপনিবেশিক শাসনের ক্ষেত্রে পাঞ্জাবিদের কথাটা বলতেছিলাম। সেই পাঞ্জাবিদেরকে যখন এইভাবে প্রতিষ্ঠিত করা হইলো, তখন এই যে এই আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হইলো, এবং তারা তাদের সামরিক বাহিনী নিয়ে যে মৌলানা ভাসানী সরকারে গেলেন না,
আইয়ুব খান আসলো, তারপর 69-এর কথা বলছি, 71-এ এসে তখন এই দ্বিতীয় অভ্যুত্থানটা জরুরি হয়ে পড়লো। এই দ্বিতীয় অভ্যুত্থানে তখন 69-এ তো গণ অভ্যুত্থান হয়েছে, দ্বিতীয় দফায় এবার যুদ্ধ আসলো। দ্বিতীয় দফায় আসলো যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ আবারও প্রতারিত হইলো ইন্ডিয়ার কাছ থেকে। ওই যে ধর্ম নিরপেক্ষতা লিখে নিয়ে এসে সে যে আসলো, এই ধর্ম নিরপেক্ষতার অর্থ হচ্ছে 71-এর যে ধর্মীয় চেতনা সেটাকে বাতিল করা, এবং ওই ধর্মীয় বুঝটা যেন আর ব্যাক করতে না পারে। বাংলাদেশের মানুষের রাজনীতিক চেতনার পাঠ হবে ধর্ম, এইটি তারা সহ্য করে না। ধর্ম ব্যক্তি জীবনে থাকবে, রাষ্ট্রের ভিতরে কোনো বা রাজনীতির ভিতরে কোনো ধর্ম আসতে পারবে না। অর্থাৎ রাজনৈতিক চেতনার পাঠ হিসেবে ধর্মকে রাখা যাবে না, এবং রাজনৈতিক চেতনার পাঠ তাহলে ধর্ম থাকবে না, থাকবে কি বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদের মোড়কে মূলত হিন্দু ধর্ম, খালি দেবী দুর্গা থাকলো না, কিন্তু অন্যভাবে শেখ মুজিবের মূর্তি নিয়ে আসা হলো। শেখ মুজিবের প্রতি ভক্ত, তাকে মূর্তি নিয়ে আসলো তার। এইভাবে নানান জনের, বিএনপিও তো জিয়াউর রহমানের মূর্তি ব্যবহার করে, একটু মাজার বেশি পছন্দ করে বিএনপি তুলনামূলক, আর আওয়ামী লীগ প্রতিকৃতি বেশি পছন্দ করে। এই হচ্ছে পার্থক্য। এই যে মাজারের রাজনীতি আর এই প্রতিকৃতি আর মূর্তির রাজনীতি বাংলাদেশে এসে ঢুকলো। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের উপরে তাদের আধিপত্য তৈরি হয়ে করলো, এবং তারা নিয়ন্ত্রণ করতে থাকলো। খালেদা জিয়ার উপরেও তাদের নিয়ন্ত্রণ ছিল পরের দফাতেও, যে কারণে খালেদা জিয়া এই যে শেখ মুজিব হত্যার কথা বলা হয়, যেটা আসলে 15ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের যে নায়কগুলো ছিল ফারুক রশিদ, মেজর ডালিম, তাদেরকে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড দিয়ে গেল, কিন্তু খালেদা জিয়ার সাহস হলো না তাদেরকে ছেড়ে দেওয়া। খালেদা জিয়া চেয়েছিলেন তাদের ছেড়ে দিতে, উনি এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীও এর পক্ষে কথা বলেছিলেন। তাই এই পক্ষে কথা বলে সালাউদ্দিন কাদের চৌধুরী কি সর্বনাশ হয়েছে, তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত ফাঁসিতে ঝুলতে হলো। পর সালাউদ্দিন কাদের চৌধুরী চেয়েছিলেন যেন এই ফারুক রশিদরা বের হয়ে যায়, আর এইটার বিরুদ্ধে তখন কথা বললে হচ্ছে মওদুদ আহমেদ। বাংলাদেশের আরেকটা ক্রিমিনাল জেনে রাখবেন, আরেকটা বেঈমান মির্জাফর এই মওদুদ। শেখ মুজিবের সময়ও ছিল, জিয়ার সময়ও ছিল, এরশাদের সাথেও ছিল, খালেদা জিয়ার সাথেও ছিল। এই মওদুদ আহমেদ যে খালেদা জিয়ার কাছে বাধা সৃষ্টি করলো, যে না এদেরকে ছাড়া যাবে না, এদের ছাড়লে ভারত আমাদের উপর ক্ষিপ্ত হবে, আর আওয়ামী লীগ দেশে অরাজকতা তৈরি করে সরকার পতনের আন্দোলনের ডাক দিবে, তখন আমরা এটা কাভার করতে পারবো না, এই কথা বললে। আর এরা তার বিএনপি করে না, ইত্যাদি ইত্যাদি বললে এই মওদুদ আহমেদ তাকে বুঝাইলো খালেদা জিয়াকে যে এদের মৃত্যুদণ্ড যেভাবে আছে আপনি ওইভাবে রেখে ছাড়া দরকার নাই। ইতিমধ্যে ভারতে যখন খালেদা জিয়া সফরে গেলেন, তখন খালেদা জিয়াকেও ভারত ইঙ্গিত দিয়ে দিল যে ওই 15ই আগস্টের ওই যে মামলাটা, ওই মামলাটাই যেন উনি হাত না দেন। উনি যদি ওই মামলায় হাত না দেন, উনি যদি হাত দেন তাহলে বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি হবে, অরাজকতা তৈরি হবে। অর্থাৎ সে তার রয়ের যে হাত, যে কথাটা শুরুতে ছিলাম ওই জায়গায় ফিরেছিলাম, যে ওই হাতটা তারা ব্যবহার করবে। খালেদা জিয়া ভয় পেয়ে গেলে, আমি একেবারে ভিতরের কথা বলতেছি, আপনারা জেনে রাখেন এটা। এগুলো মিডিয়াতে পাবেন না, কোনো পত্র পত্রিকায় পাবেন না। আমি ভিতরে থাকার কারণে এতে ঘরের খবর চাই। আওয়ামী লীগ বিএনপি রাজনীতির একদম ভিতরের রহস্য আমার জানা আছে। তখন খালেদা জিয়াও নিজেও তখন একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, যে যদি আমার সরকার পতন ঘটে যায়। জামাতও এই পলিসির সাথে একমত, জামাতও পারলো না এটাকে চ্যালেঞ্জ করতে, ইচ্ছাও ছিল না তাদের, এখনো ইচ্ছা নেই, এখনো তারা 15ই আগস্টে তারা ওইভাবে স্বীকার করেন, ই করে না। তখন বিএনপি সরকার বললে এটা ওই রকমই থাক, হাত দেওয়া দরকার নাই। এই হাত দেওয়া দরকার নাই বলে ওটা রেখে দিল। এই যে ইন্ডিয়ান র কিভাবে আমাদের রাজনীতিকে কেউ ইচ্ছায় অনুগত, কেউ অনিচ্ছাকৃত ভাবেও তাদের অনুগত। আমি বলবো না যে খালেদা জিয়া স্বস্তির সাথে ইন্ডিয়ার অনুগত হয়েছেন, ভয় পেয়ে তিনি অনুগত হয়েছিলেন। তার সরকার পতন ঘটিয়ে দেয় কিনা, দেশে অরাজকতা তৈরি করে, জিনিসের দাম বাড়িয়ে দেয়, জনগণের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে, এই আশঙ্কা মিডিয়াগুলো তার বিরুদ্ধে লিলিয়ে দেয়। মিডিয়াগুলো তো ধরে নেন একটা কুত্তার মতো, গড়পড়তা সবাই আমরা বলতেছি না, এই একেবারে লিলিয়ে দেয় তার পিছনে। আমি জেলখানার ভিতর দেখেছি, ওই কিছু পোলাপান থাকে চরম বিশৃঙ্খল, গালিগালাজ করতে পারে অশালীন ভাষায়, আর টিজ করতে পারে। ওই একজনের সাথে, ওই আপনার সাথে আমার শত্রুতা হয়েছে, আমি এবার ওরে যাই 2 প্যাকেট সিগারেট দিব, ও সিগারেটটা নিবে। এবার আপনি যখনই সামনে থাকবেন, যখনই যাবেন, তখনই ও নানান আওয়াজ করে,
নানান ধরনের আপনার চিজ করবে, আপনার গালিগালাজ করতে থাকবে, বুঝতে পারছেন? আপনার নামের সাথে আর একটা শব্দ লাগাই দিবে, বলবে যে অমুকের নাম হচ্ছে, ওই ধরে নেন একজনের নাম হচ্ছে রুম্মান, সে বলে দিল তুই এই রুম্মানের যখনই ডাকবি তখন কুত্তা রুম্মান বলে ডাকবি। এই যে সিগারেট যতবার কুত্তা রুম্মান বলবি, হ্যাঁ 10 বার বললে আমি আমি হিসাব রাখবো, 10 বার বললে 1 প্যাকেট সিগারেট, আরো 5-7 থেকে লাগাই দিল। এবার দেখা যাচ্ছে রুম্মানের নামের সাথে কুত্তা রুম্মান মিলে ডাকা শুরু করে। এবার 3 দিন পরে দেখে ওই যে বলছিল না ছাগলের গল্প উনি, সারা জেলখানার ভিতর ছড়াই গেছে ওর নাম হচ্ছে কুত্তা। আর কই যাচ্ছিস কুত্তা রুম্মান? হ্যাঁ, একটা মানুষের অবস্থা কি দাঁড়ায়? এই মিডিয়া গুলোকে তারা ব্যবহার করে, টাকা দিয়ে ব্যবহার করে। নামের আগে লাগাই দিবে জঙ্গি, নামের আগে লাগাই দিবে মৌলবাদী, লাগাই দিবে চরমপন্থী, এটা সেটা। আবার যারা ওদের অনুগত হবে তারে বলবে প্রগতিশীল, যারা ওদের পক্ষে বয়ান বিবৃতি দেবে, ওদের বিরুদ্ধে যাবে না যেসব হুজুরের বয়ান, তাদেরকে বিশাল বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফতি, মৌলানা, বিশাল বড় শাইখ বানায় তাকে প্রচার করবে মিডিয়াগুলোতে। যারা তার বিরোধিতা করবে তার বিভিন্ন ত্রুটি বানাই নিয়ে তাকে একেবারে কুলাঙ্গার বানাই দিবে, একেবারে শেষ করে দিবে। এই যে কাহিনী, এই নানা ভাবে কাউরে টাকা দিয়ে, কাউরে চাপ দিয়ে, কাউরে ভয় দেখায়, কাউরে বিভিন্ন ফাঁদ পাতিয়ে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই নিয়ন্ত্রণে নিয়ে আওয়ামী লীগ পুরোটাই নিয়ন্ত্রণে চলে গেছে আওয়ামী লীগের, আর বিএনপির আধা নিয়ন্ত্রণ করে বা আধা নিয়ন্ত্রণের বাইরে বা আধা থেকে আর একটু বেশি নিয়ন্ত্রণ নিয়ে গেছে বোঝা যায়। তো এই যে নিয়ন্ত্রণে নিয়ে, এই জন্য আমাদের দেশে, এই কথাটা আমি আসতেছি, আমাদের দেশের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এই বাইরের শক্তির প্রভাব। এই যে বাইরের যে আগ্রাসন বাংলাদেশে ইন্ডিয়ান, যেটা আমি আগে আপনাদেরকে জানাইছি যে কেন ইন্ডিয়ায় আগ্রাসন চালাতে হয় তাতে আমাদের, ওই যে সীমান্ত দিয়ে যে কাহিনীটা, এটাকে সবসময় অনুগত সরকার রাখার জন্য বিপুল পরিমাণ বাজেট তার এই জায়গাটাই খরচ করে। এই বাজেটটা আবার তারা পুষিয়ে নেয় আবার ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে, এটাকে আবার উঠাই নিয়ে আসে তারা। তাদের আমাদের বাজারটাকে পুরো তারা দখল করে নেয়, আমাদের কৃষিকে শেষ করে দিয়ে তারা পেঁয়াজ সাপ্লাই দিতেছে, তারা চাল সাপ্লাই দিতেছে, আমাদের ক্ষেত্রে চাল উৎপাদনের খরচ বেড়ে গেছে। ভারতের থেকে চাইল আসলে দাম কমে যায়, তাই না? ভারতের থেকে চাইল আসলে দাম কমে যায়। আমাদের চালটা উৎপাদন করতে হচ্ছে সাবমার্সিবল সেট লাগিয়ে, বিদ্যুৎ খরচ করে, পানির দাম দিতে গেলে বিপুল পরিমাণ টাকা আমাদের কৃষককে গুনতে হচ্ছে। সে এই বাড়তি দামে যে ধানটা বিক্রি করতে হচ্ছে তাকে, সেই বিক্রি করেও তার লস হচ্ছে। উৎপাদন খরচ এত বেশি হয়ে গেছে আমাদের মাটিতে উৎপাদন খরচের কারণে। আর ইন্ডিয়ার ধান উৎপাদন হচ্ছে পদ্মা নদীর ফারাক্কা বাঁধটা বন্ধ করে দিয়ে পুরো পানিটা তারা ক্যানেল করে মাঠে ছড়াই দিতেছে, ওই পানির থেকে তাদের ধান উৎপাদন হচ্ছে, শেষ খরচ লাগতেছে না। তাইলে ওর ধানের উৎপাদন খরচ আমার থেকে কম হবে না? ওর চালের দাম কম হবে না? ওই কম দামের চালটাতে বাংলাদেশের মার্কেট ঢুকাই দিতেছে। আর কৃষকরা এই চালের দামটা না পাওয়ার কারণে তারা আবার চাল উৎপাদনে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলতেছে। এবার এইভাবে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, তাদের চালের উপর আমরা নির্ভরশীল হচ্ছে, ভাতের উপরে। আর ভাতের উপরে নির্ভরশীল হওয়ার কারণে সামনে আরো বেশি চাপ সৃষ্টি করবে তারা। সরকাররা যেমন খালেদা জিয়া বাধ্য হয়েছিল, ইউনূসও আজকে বাধ্য হচ্ছে। আপনারা জেনে রাখেন, ডক্টর ইউনূসের শুরুতে যে ভারতের বিরুদ্ধে তার অবস্থান ছিল, আজকে সে অবস্থান ধরে রাখতে পারে না। সে দুর্বল হয়ে গেছে ভারতের পলিসির কাছে, ভারতের চাপের কাছে নতি স্বীকার করছে। চাপগুলো কি আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। একদিনে দেখানো সম্ভব না, এরকম 10 দিনও মানে শেষ করতে পারবো না আমার কথা। আজকে তো এই আজানের সময় হয়ে যাচ্ছে, আমি কথায় আমি যেতেই পারলাম না, বুঝেছেন? এরকম তো 20 দিন 30 দিনও লাগবে, আমার মিনিমাম 30 দিন লাগবে, এইরকম করে আমি বলে দিতে পারবো। তার পুরো ঘটনাগুলো সে কিভাবে বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা ধরতেও পারি না। এই কন্ট্রোল দিয়ে সে আমাদের উপরে নিয়ন্ত্রণ করে, যেই ক্ষমতায় থাক সে আমাদের নিয়ন্ত্রিত। আর বিক্রি হওয়ার জন্য তো মানুষ প্রস্তুত হয়েই আছে। আমাদেরকে টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। আমি এই আর্মি ডিজিএফ এর প্রধান, এনএসআই প্রধানদের সাথে তো আমি একসাথে থেকে আসছি, সাবেক প্রধানদের সাথে। বলছে সরকার একটা সেনা অফিসারকে যা বেতন দেয়, যা টাকা দেয়, তার থেকে বেশি দেয় ভারত। তাহলে ভারত যদি তার থেকে বেশি দেয়, সে সরকারের কথা শুনবে না, ভারতের কথা শুনবে? তার তো মর্যাদা বোধ নাই। সে তো গেছে চাকরি করতে, সে বেতন পাচ্ছে। এত দেশপ্রেম মিলে তার কাছে বয়ান চলে না, ধর্মের বয়ানও সে শুনে না।
ভারত টাকা দিতেছে, তাকে নিয়ে যাচ্ছে, চিকিৎসা দিতেছে, বড় বড় জায়গায় তাদেরকে হোটেলে রাখতেছে, মদ খাওয়াচ্ছে, সবকিছু করাচ্ছে তারা, আরো টাকা গছাই দিচ্ছে, বাড়ির ভারতের কোনো সমস্যা নাই। বাংলাদেশের মতো দেশের পিছনে খরচ করতে তার কোনো সমস্যা নেই। আবার সেই খরচে যে চাল বিক্রি করতেছে, ওখান থেকে উঠে আসতেছে, আরো কৃষি পণ্য দিতেছে, আমাদের কৃষি সেক্টরকে একেবারে সর্বনাশ করে দিতেছে। এই যে কত গভীর আমাদের এই মাটিতে ভারতের প্রভাবটা, নিয়ন্ত্রণটা, এটাকে উপলব্ধি না করতে পারলে এই দিন বিজয়ের কথা আপনি খুঁজে পাবেন না। এটাকে উপলব্ধি করতে হবে আমাদের বাধা। আমাদের বাধা হচ্ছে মূলতই ভারত, এটা জেনে রাখে। কিন্তু হতাশ নয়, একে মোকাবেলা করতে হবে। পথ আছে, এই পথ আছে, ওকে শায়েস্তা করার পথ, ওকে শায়েস্তা আমাদের করতে হবে, নাইলে এই মাটির দিয়ে এই দেশের অস্তিত্ব থাকবে না, আমাদের ধর্মের অস্তিত্ব এই মাটিতে থাকবে না। সবকিছু শেষ করে আজকে যেমন সে তার অনুগত হইতে বাধ্য করতেছে, শহীদ আবরার শুধু তাদের মোংলাপট নিয়ে আর এই পানি বন্টন নিয়ে পদ্মার দুটো পোস্ট দিয়েছে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করে, তাদের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না। আজকে সরকার তার অনুগত, উপদেষ্টাদের ম্যাক্সিমামই তাদের পক্ষে। এগুলো সাজানো, শুধু সেনাবাহিনী না, সবগুলো পক্ষই যেন এখন কেমন যেন তাদেরকে ফিরিয়ে আনতে চাই। 2-3টা যে ছাত্র উপদেষ্টা আছে, কিন্তু এদের রাজনৈতিক মেধাবার কলা কৌশল ওদের সাথে পারে না, ওদের পলিসির কাছে এরা হেরে যায়। এরা কেউ কেউ আবার শেষ পর্যন্ত না পেরে মনে করতেছে আমিও কিছু আখের গুছাই, অত হিসাব না করলেই হয়। কারণ আমাদের বলেন এক পর্যায়ে বাড়ির লোকেরা বলে দায় কি তোর একার নাকি, সারা দেশের মানুষ চলতেছে, সারা হুজুর, তারা ইসলাম বুঝে না, এতগুলো হুজুর, আর তুই বুঝিস, দেশ সবাই মিলে এবার ভোগ করতেছে, তোর একার দায় পড়েছে দেশ বাঁচানো, এইরকম চিন্তা ঢুকে পড়ে মাথায়। আপনি একাই দায় নিবেন, আমি বলে দিচ্ছি, প্রত্যেকে একাই দায় নিতে হবে। আমি একাই দায় নিব প্রয়োজনে, কিন্তু এই মাটিকে মুক্ত করব ভারতের নিয়ন্ত্রণ থেকে, এটাই আমাদের অঙ্গীকার। এই ভারতই আমাদের সকল সর্বনাশের মূল, আপনারা জেনে রাখেন। সমস্ত কিছুর উপরে তারা প্রভাব বিস্তার করতেছে। ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন, হাল ছেড়ে দিতেছে। তা নইলে ওনার ভয় কি, যে ক্ষমতা যদি উনি তো বিপ্লবী চরিত্রের লোক না, উনি তো জীবন উৎসর্গ করার লোক না। উনি যখন ফ্রান্সে ছিলেন, এই দেশের আন্দোলন চলছে, তখন উনি চিন্তা করতেছেন দেশে ফিরবেন নাকি অন্য কোনো দেশে যায় থাকবে। উনি ভাবেন নাই যে ছাত্রদের এই সাধারণ মানুষগুলোকে আমি কিভাবে বাঁচাবো, হাসিনার বিরুদ্ধে আমি বিশ্বাস, তার যে একটা প্রভাব আছে, পরিস্থিতি আছে, ইমেজ আছে, সেটাকে কিভাবে হাসিনার বিরুদ্ধে ব্যবহার করবেন উনি এই চিন্তা উনি করেন নাই। উনাকে তো আমরা বলতেছি না উনি ইয়েতে এসে ওই শাহবাগে এসে মিছিলে নাম, উনার মিছিলে নামতে হবে না। উনার সারা পৃথিবীতে যে ওনার একটি সম্পর্ক আছে জাতিসংঘ দিয়ে, বড় বড় রাষ্ট্রগুলোর সাথে উনি তার কূটনৈতিক দক্ষতা প্রয়োগ করলে, তাদের সাথে কথা বললে, সেটাই হাসিনার পতনের জন্য বড় একটি শক্তি হতে পারে। একা ভারত পারত না হাসিনাকে তাইলে ঠেকাইতে, কিন্তু উনি সেই চেষ্টাটা করলেও তো আমরা বুঝতাম, উনি সেই চেষ্টা করেনি। অতএব উনি জীবনের ঝুঁকি নিবেন, বুড়া বয়সে আবার জেলে যাওয়ার ঝুঁকি নিবেন, এটা উনি নিবেন না। উনি দেখতেছেন যে আমি পারতেছি না, না আমলারা তাকে সাহায্য করছে, না সেনাবাহিনী তাকে সাপোর্ট করছে, না পুলিশ তাকে সাপোর্ট করছে, কোন জায়গার থেকে সে সাপোর্ট পাচ্ছে না, না রাজনৈতিক দলগুলো। এটাও আর এক আলোচনা যে রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের অনুগত হয়েছে। বাংলাদেশের ধর্মীয় দলগুলো তাদের অনুগত, এটা জেনে রাখে। তাদের এগেনস্টে যাবে না, তাদের বিরোধিতা করবে না। জামাত তার রাজনৈতিক এজেন্ডাতে এখনো সীমান্ত হত্যার কথাটাকে সিরিয়াসলি আনে না, এখনো তারা ফারাক্কাবাদের কথাটা আনে না, ভারতকে এখনো তারা ইন্ডিকেট করে কথা বলে না। সেনাবাহিনী যেভাবে আচরণ করতেছে এটাকে নিয়ে তারা সমালোচনা করে না। যদি বাংলাদেশ সেনাবাহিনী ভারতের গুটিয়ে কাজ করে আর এই সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কথা বলতে না পারে, তাহলে ক্ষমতায় আসলে সে কিভাবে দেশের স্বার্থ রক্ষা করবে? শেখ মুজিবের মতো নেতাও শেষ পর্যন্ত পারে নাই, ভারতের কাছে নথি স্বীকার করেছে। জিয়াউর রহমান ইচ্ছা করে নথি স্বীকার করেন নাই, কিন্তু তাদের ধোঁকায় পড়েছিলেন। সেই তাকে ধোঁকার মূল্য দিতে হয়েছে তার জীবন দিয়ে, মূল্য দিতে হয়েছে। তাই এখন বিএনপি মনে করে একটা অংশ যে ভারতের অনুগত হইলে বাংলাদেশে ক্ষমতায় থাকা যাবে, ভারতের সাথে বিরোধ করে থাকা যাবে না। কিন্তু আমার কথা আরেকটি জায়গায়, ভারতের অনুগত হয়ে ক্ষমতায় যাওয়া যাবে সত্য, কিন্তু ভারতের অনুগত হয়ে ক্ষমতা ভোগ পেলে হাসিনার মতোই লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের অনুগত হয়ে ক্ষমতায় থাকলে আল্লাহর কাছে যেও তাকে জিল্লতি ভোগ করতে হবে কিয়ামতের ময়দানে। আর ভারতের বিরোধিতা করে আপনি বুক চিতে দাঁড়িয়ে থাকেন, মৃত্যুকে বরণ করেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ এখনো শ্রদ্ধা করে, ভালোবাসা অন্তর থেকে। আপনি অন্তত মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন, আপনার মৃত্যু হোক। ভারতীয়দের বিরোধিতা করে যদি মৃত্যু হয়, তাহলে মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন।
আল্লাহ তাআলাও এটা গজওয়ে হিন্দের একটি পার্ট হিসেবে গ্রহণ করবে, এটা জেনে রাখে। কারণ হিন্দুস্তানের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করাটাই একটি যুদ্ধ। এই যুদ্ধে আপনি আপনার নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে বদরের শহীদদের মতো মর্যাদা লাভ করবে। আর মানুষের এই দোয়া এবং ভালোবাসাও আল্লাহর কাছে কবুল হবে, এর মধ্য দিয়ে মর্যাদা পাবে। অতএব ভারতের সাথে সখ্যতা রেখে বেঁচে থাকা, ভারতের সাথে সখ্যতা রেখে ক্ষমতায় যাওয়া, এই পলিসি যে কেউ অবলম্বন করবে তাকে প্রত্যাখ্যান করতে হবে। দিন বিজয়ের এটা হচ্ছে প্রথম শর্ত। আর ভারতের বিরোধিতা করে যদি একের পর এক মৃত্যুবরণ করি, 18 কোটি মানুষের কতগুলোকে সে হত্যা করতে পারবে? যদি আমরা 18 কোটির 18 লক্ষ মানুষকে উজ্জীবিত করতে পারি, 18 লক্ষ মানুষকে হত্যা করার সামর্থ্য ভারতের নাই, এটা জেনে রাখেন। তাহলে একদিন আমরা দিনকে বিজয় করতে পারবো, আমরা সফলতার মন্দিরে যেতে পারবো। আমাদের আকাঙ্ক্ষা থাকবে মৃত্যু হলেও আমরা ভারতের আধিপত্য বা কর্তৃত্বকে মানি না, মানবো না। যে কেউ তার সাথে দোষর হবে, যে কেউ তার সাথে সখ্যতা গড়ে তুলবে, আমরা তার বিরোধিতা করবো, তাকে আমরা এই দেশ থেকে অপসারণ করবো, তার বিরুদ্ধে আমরা লড়াই করবো। 69-এর অভ্যুত্থানের পরে যেমন 71-এর আরেকটি যুদ্ধ এসেছিল, আজকে এই 24-এর অভ্যুত্থানের পরে ধরে নেন 28 বা 30-এ আরেকটি অভ্যুত্থান বা লড়াই অপরিহার্য হয়ে উঠবে। কিন্তু বাংলাদেশের মানুষের চোখ খুলে দিতে হবে এই হিসাবগুলোকে, এই দাওয়াতটা পুষাই দিতে হবে, ঠিক আছে? এইটা তাহলে আমরা দেখা যাবে যে সামনে আরেকটা, এখন হয়তো মানুষ মনে করছে, হ্যাঁ আমি শেষ করবো 2 মিনিটের ভিতরে, বিএনপি আসলে হয়তো ঠিক করবে, জামাত আসলে ইসলামী শাসন দেবে। জেনে রাখেন জামাত আসলে ইসলামী শাসন দিতে পারবে, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। জামাত সেনাবাহিনী এবং ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে না, আর এই চ্যালেঞ্জ করতে না পারলে জামাত কোনোদিনই বাংলাদেশের স্বার্থ জামাতের হাত দিয়ে আসবে না, ইসলামী প্রতিষ্ঠা হবে না। ইতিমধ্যে সে ওই যে বিভিন্ন কথা বলছে যে বিভিন্ন বিষয়ে তার নীতি অলরেডি অনেকটাই শিথিল করে ফেলেছে। এই জন্য এই দেশের এই দায়িত্ব, আমি যে কথাটা বললাম, একজন হলেও দায়িত্ব নিতে হবে। আমরা এখনো অন্তত 50, 60 বা 100-150 মানুষ অন্তত এখন আমরা এক জায়গায় হতে পেরেছি, এটা আল্লাহ শুকরিয়া আদায় করি খুব অল্প সময়ের ভিতরে। জেনে রাখেন এই দায়িত্বটা আমরা নিই, ঠিক আছে? এই দায়িত্বটা আমরা নিলাম, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। আমরা চ্যালেঞ্জ করব ভারতের আধিপত্য এবং যারা ভারতের পক্ষে দালালি করবে, এইটার মোকাবেলা করলে আপনার দিন প্রতিষ্ঠা কমপ্লিট 80